আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা। আজকের ক্লাসে আমরা এসএসসি বায়োলজির একদম প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ নিয়ে কিন্তু আলোচনা করব। তো যেহেতু এটা বায়োলজি সাবজেক্ট, সো তোমাদের এই অধ্যায়ের মাধ্যমে মূলত বায়োলজির যাত্রাটা শুরু হয়। এজন্য আমি বায়োলজি নিয়েই একটা প্রশ্ন দিয়ে তোমাদের আজকের ক্লাস শুরু করতে চাই। তো প্রথম যে প্রশ্নটা দিয়ে তোমাদের শুরু করতে চাই সেটা খেয়াল করে দেখো যে এই যে বায়োলজি, হ্যাঁ, তোমরা যে বায়োলজি সাবজেক্টটা পড়তেছো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই বায়োলজি কোন ভাষার শব্দ, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা উত্তর দাও যে ভাই বায়োলজি হচ্ছে গ্রিক ভাষার শব্দ। এবং একটা মজার কথা বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কেউ কেউ উত্তর দাও যে বায়োলজি গ্রিক ভাষার শব্দ, কিছু কিছু মানুষ আছো যারা উত্তর দেয় যে বায়োলজি হয়তো ল্যাটিন ভাষার শব্দ। তো আমি যদি তোমাদেরকে বলি যে বায়োলজি গ্রিক ভাষার শব্দও নয় আবার ল্যাটিন ভাষার শব্দও নয়, ল্যাটিন শব্দ নয় বললে হয়তো তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আমার সাথে খুব যে আলাদা দ্বিমত পোষণ করবা বা আলাদা মত পোষণ করবা তা কিন্তু নয়। বাট আমি যদি বলি যে বায়োলজি একটা গ্রিক ভাষার শব্দ নয় বা বায়োলজি এটা গ্রিক নয়, তাহলে কিন্তু তোমরা আসলে অনেকেই তোমাদের মাথায় হাত পড়ে যাবে অথবা তোমরা বলতে শুরু করবা যে ভাইয়া হয়তো ভুল বলতেছে। বাট আসলেই মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে বায়োলজি কিন্তু গ্রিক শব্দ নয় বা বায়োলজি কিন্তু তোমার ল্যাটিন শব্দ নয়। হ্যাঁ, আমি জানি তোমাদের আমার মতো, আমার যেমন প্রথম এই প্রশ্নটা শুনে মাথায় বাজ পড়ছিল যে বায়োলজি আসলে গ্রিক শব্দ নয়, তোমরাও যারা নতুন এই ক্লাসটা করতেছো তারাও হয়তো মাথায় বাজই পড়বে তাদেরও যে বায়োলজি কিভাবে গ্রিক শব্দ না। আমরা তো বায়োলজির একদম প্রথম অধ্যায়ের ৩ নম্বর পৃষ্ঠাতেই পড়ছি যে বায়োলজি হচ্ছে গ্রিক শব্দ। তো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটু প্রথম অধ্যায়ের প্রথম যেখান দিয়ে লেখাপড়াটা শুরু হয় সেখানে যাই। এই যে তোমরা এখান দিয়ে আসলে পড়াটা শুরু করো যে জীববিজ্ঞানের ধারণা, এবং তোমরা যদি বইয়ে ওই জীববিজ্ঞানের ধারণা ওই টপিকটাতে যাও তাহলে কিন্তু সুন্দর করে দেখবা ওইখানে স্পষ্টভাবে লেখা আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে লেখা আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে কি লেখা খেয়াল করো যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে আমি যদি তোমাদেরকে সহজে বলি যে পরীক্ষায় যদি কখনো তোমাকে প্রশ্ন করা হয় যে বলো বায়োলজি, এই বায়োলজি আসলে কোন ভাষার শব্দ, এই বায়োলজি কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার মনে হয় যে এটা গ্রিক শব্দ, ডিরেক্টলি তো বোঝাই যাচ্ছে যে বায়োলজি হচ্ছে একটা ইংরেজি শব্দ। দেখেই তো বোঝা যাচ্ছে যে বায়োলজি হচ্ছে তোমার একটা ইংরেজি শব্দ, তাই না? বায়োলজি ইংরেজি শব্দ না? তাহলে এখন কথা হইতেছে ভাই তাহলে গ্রিক শব্দ কি? গ্রিক শব্দ হচ্ছে এই যে বায়োলজির বায়ো, এই বায়ো কথার আসছে যে শব্দ থেকে, বায়োলজির যে বায়ো, এই বায়ো কথার আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে বায়োলজির বায়ো কথার আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা আসছে হচ্ছে বায়োস থেকে। এবং লজি কথাটা যেটা থেকে আসছে সেটা হচ্ছে আসছে লোজোস থেকে। হ্যাঁ, লজি আসছে কি থেকে? লজি আসছে হচ্ছে লোজোস থেকে। তাহলে দেখো বায়োলজিকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, বায়োলজিকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোজোস। তোমরা এটাও জানো যে বায়োস যেটা, এই বায়োসের মানে হচ্ছে তোমার লাইফ। তাহলে বায়োসের মানে কি? বায়োসের মানে হচ্ছে লাইফ। আর লাইফ মানে তোমরা সবাই জানো লাইফ মানে হচ্ছে জীবন। লাইফ মানে কি বলো? লাইফ মানে হচ্ছে জীবন। আর লোজোস, এই লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। তাহলে বলো লোজোস মানে কি? লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। লোজোস মানে কি বলো? লোজোস মানে হচ্ছে তোমার নলেজ। এই নলেজ মানে কি বলো? নলেজ মানে হচ্ছে জ্ঞান। তাহলে বলো তো বায়োলজি কি সম্পর্কিত জ্ঞান? উত্তর হচ্ছে বায়োলজি হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান। তো এই যে বায়োলজি যে দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে তোমার বায়োস যার মানে জীবন, আর একটা হচ্ছে লোজোস যার মানে হচ্ছে জ্ঞান। এই বায়োস আর লোজোস এই দুইটা হচ্ছে তোমার গ্রিক শব্দ। তাহলে মন দিয়ে খেয়াল করো, বায়োলজি কিন্তু একটা ইংরেজি শব্দ যেটা ডিরেক্টলি বলাই আছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। হ্যাঁ, বায়োলজিকে ভাঙলে যে দুইটা শব্দ পাওয়া যায়, একটা বায়োস একটা লোজোস, এই দুইটা শব্দ কিন্তু আলটিমেটলি আসছে হচ্ছে তোমার গ্রিক থেকে। সো এখানে 3 ধরনের প্রশ্ন হতে পারে। প্রথম যে প্রশ্নটা হতে পারে সেই প্রশ্নটা হচ্ছে যে বায়োলজি কোন শব্দ, তো বায়োলজি হচ্ছে অবশ্যই ইংরেজি শব্দ। দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে বায়োস আর লোজোস এটা কোন শব্দ, এটা হচ্ছে গ্রিক শব্দ। ইভেন আরেকটা প্রশ্ন করতে পারে যে বায়োলজি কোন ভাষার শব্দ থেকে এসেছে, তখনও কিন্তু অ্যান্সার হবে হচ্ছে গ্রিক ভাষার শব্দ থেকে এসেছে। সো আশা করতেছি তোমরা এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাইছো। সো এখন থেকে কিন্তু ভুল করা যাবে না, খুব ডিটেইলস আমাদের কিন্তু এক একটা শব্দকে একদম ডিটেইলসে লেখাপড়া করতে হবে, একদমই ডিটেইলসে। হ্যাঁ, তো আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো, এখন যদি আমি তোমাদেরকে একটু বলি যে বায়োলজি, তাহলে বায়োলজি সম্পর্কে আমি তোমাদেরকে কি বললাম? আমি তোমাদেরকে বললাম যে এই যে বায়োলজি, লালটা হয়তো একটু বোঝা যাচ্ছে না, এই বায়োলজি কি শব্দ? এটা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে বায়োলজি কি শব্দ? ইংরেজি শব্দ। বায়ো আসছে কি থেকে? বায়োস। লজি আসছে কি থেকে? লোজোস। এই দুটা কি শব্দ? এই দুটা আবার কিন্তু গ্রিক শব্দ। এই দুটো আবার কি শব্দ? গ্রিক শব্দ। আবার যদি বলি যে এই যে বায়োলজি,
এই যে বায়োলজি, এটা কোন শব্দ থেকে এসেছে? তাহলে উত্তর হচ্ছে গ্রিক থেকে আসছে। সো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হইছো। এখন দেখো, আমরা জীববিজ্ঞানের শাখা নিয়ে যদি আলোচনা শুরু করি, তাহলে তোমরা সবাই জানো যে জীববিজ্ঞান বলতে আসলে দুইটাকে বোঝায়, একটা উদ্ভিদ বিজ্ঞান এবং একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। একটা বোটানি, যেটা উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে জুওলজি, যেটা প্রাণী বিজ্ঞান। তো এখানেও প্রথমে এটাই কিন্তু লেখা আছে, জিনিসটা খেয়াল করো কি লেখা আছে, যে বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানকে পাঠের সুবিধার জন্য দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। আবারও লাইনটা বলতেছি, যে বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানকে পাঠের সুবিধার্থে দুইটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। কোন দুইটা শাখা? একটু আগেই বললাম, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং অপরটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। বাট তোমরা বলতে পারো যে ভাইয়া, তাহলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এখনো তো ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, তাহলে প্রচলন ছিল কেন বলতেছেন? এখন কি এর প্রচলন নাই? উত্তর হচ্ছে এখনো কিন্তু এই রীতি কিছুটা চালু আছে, কিন্তু কেন এটা যথেষ্ট নয়? কারণ জীববিজ্ঞানের মধ্যে আমরা এমনও কিছু টপিক পড়ে থাকি যেটা উদ্ভিদও না, প্রাণীও না। মন দিয়ে খেয়াল করো, জীববিজ্ঞানের মধ্যে আমরা এমন কিছু টপিক পড়ে থাকি যেটা উদ্ভিদও না, আবার যেটা কিন্তু প্রাণীও না। তাহলে যেটা উদ্ভিদও না, প্রাণীও না, তাকে কি তুমি উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞানের মধ্যে আলোচনা করতে পারবা? উত্তর হচ্ছে পারবা না। এই জন্য কিন্তু জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুইটা শাখায় আলোচনা করা আসলে যথেষ্ট না। তাহলে পুরো জিনিসটা একটু বইয়ে যদি তোমরা দেখো, সুন্দর করে লেখা আছে যে এই দুইটা শাখায় যে ভাগ করে নেওয়ার যে পাঠ, এটা আর চলবে না বা যথেষ্ট না। কেন চলবে না? কারণ এমনও কোনো জীব আছে, অনেক জীব আছে, যা উদ্ভিদ এবং প্রাণী তার কোনোটাই কিন্তু নয়। যেমন ধরো ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেমন ধরো ব্যাকটেরিয়া, ধরো ভাইরাস, হ্যাঁ, বইয়ে তোমাদের ব্যাকটেরিয়ার সবটাকে উদাহরণ দেওয়া আছে। ভাইরাস হতে পারে, সে উদ্ভিদও না, সে কিন্তু প্রাণীও না, সে জীবও না, সে জড়ও না, সে জীব ও জড়র মাঝামাঝি একটা সত্তা। সো এই জন্য এদেরকে তো আমরা উদ্ভিদ বা প্রাণী বলতে পারি না। যেহেতু আমরা এদেরকে উদ্ভিদ বা প্রাণী বলতে পারি না, এই জন্য আমাদেরকে আসলে এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই দুটো টপিকে ভাগ করলে চলবে না। এই জন্য কি করা হচ্ছে, যে অন্যান্য যেসব বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানে দুইটা শাখার আসলে প্রচলন থাকে। একটা হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা, একটা হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা, আরেকটা হচ্ছে তোমার প্রায়োগিক শাখা, বা যেটাকে আমরা বলি ফলিত শাখা। তো ওই অনুযায়ী আমরা জীববিজ্ঞানকে ওই দুইটা প্রধান শাখায় ভাগ করব, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তাহলে খেয়াল করো আমরা কি লিখছি দেখো। তো অন্যান্য যেসব বিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখাগুলোর মতো আমরা ভৌত বা মৌলিক এবং ফলিত, এই দুই ভাগে আমরা জীববিজ্ঞানকে ভাগ করতে পারি, যেহেতু জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। তো চলো আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানকে জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করব। তাহলে বলো, জীববিজ্ঞানকে আমরা কয়টা শাখায় ভাগ করব? দুইটা শাখায় ভাগ করব। হ্যাঁ, দুইটা শাখায় ভাগ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত শাখা, তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত শাখা এবং দ্বিতীয়টা হচ্ছে ফলিত শাখা। ভৌত শাখা, এটা হচ্ছে ফলিত শাখা। তো তোমাদেরকে যদি আমি একদম সহজ করে বলতে চাই, ফলিত শাখা যেটা, এটাকে আমরা বলি অ্যাপ্লাইড শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। হ্যাঁ, এই অ্যাপ্লাইড এর বাংলা হচ্ছে প্রায়োগিক। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে জীববিজ্ঞানের কোন শাখায় প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়, জীববিজ্ঞানের কোন শাখায় প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়, তাহলে উত্তর হবে হচ্ছে ফলিত শাখায়। আর জীববিজ্ঞানের কোন শাখায় থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করা হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ভৌত শাখায়। তাহলে ভৌত শাখায় বেশি আলোচনা করা হবে হচ্ছে থিওরিটিক্যাল বিষয় নিয়ে, অর্থাৎ তাত্ত্বিক বিষয় নিয়ে। আর ফলিত শাখাগুলোতে আলোচনা করা হবে হচ্ছে অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে। তাহলে বইয়ে যদি একটু আমরা যাই, তাহলে দেখতে পারবো তোমরা সুন্দর করে লেখা আছে যে তাত্ত্বিক যে ভিত্তি, এই তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা হচ্ছে তোমার প্রয়োগ প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পাবে। কোনটায় বেশি গুরুত্ব পাবে? হচ্ছে ভৌত শাখায়। মানে কি বলতে চাইছে, যে ভৌত শাখায় প্রয়োগের তুলনায় তাত্ত্বিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। তাহলে বলো তো ফলিত শাখায় কি গুরুত্ব পাবে বেশি? এই যে লেখা আছে, যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা, যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা। তাহলে তোমরা, আশা করছি যে জীববিজ্ঞানের যে দুইটা শাখায় আমরা ভাগ করলাম, একটা ভৌত শাখা, একটা ফলিত শাখা, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো। আমরা এখন ভৌত শাখা নিয়ে আলোচনা করবো এবং তারপরে হচ্ছে ফলিত শাখা নিয়ে কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ। জীবন পাঠের প্রথম ক্লাসে তোমরা শিখছিলা যে জীববিজ্ঞানকে বর্ণনার সুবিধার্থে আমরা দুইটা শাখায় ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত শাখা এবং পরেরটা হচ্ছে তোমার হচ্ছে ফলিত শাখা।
তো এটাও তোমরা জানো যে ভৌত শাখায় তাত্ত্বিক বিষয় বা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত শাখায় হচ্ছে অ্যাপ্লাইড বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো আজকের এই ক্লাসে আমরা ভৌত শাখা নিয়ে আলোচনা করব। তাহলে বলো, ভৌত শাখায় কোন বিষয় বেশি গুরুত্ব পাবে? এখানে কি তোমার প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয় বেশি গুরুত্ব পাবে, নাকি তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? ঠিকই ধরছো, তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বিষয়গুলো কিন্তু এখানে বেশি গুরুত্ব পাবে। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আমরা আজকে পড়বো হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান, এবং এই ভৌত জীববিজ্ঞানে আমরা সবাই জানি যে ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আচ্ছা, ভৌত জীববিজ্ঞানে আলোচ্য বিষয় কি কি? তো আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে আমি এতটুকু বলে দেই, সবাই এখানে একটা ভুল টেকনিকে লেখাপড়া করে, সেটা হচ্ছে সবাই ধরো কথার কথা ভৌত জীববিজ্ঞানের প্রথমটার নাম হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। কি বিদ্যা? অঙ্গ সংস্থান বিদ্যা। তো সবাই ওই অঙ্গ সংস্থান বিদ্যাটাই মনে রাখে এবং ইংরেজিটা খুব বেশি একটা গুরুত্ব দেয় না। বাট পরীক্ষায় গেলে দেখা যায় যে বোর্ড কোশ্চেনগুলো তোমরা যদি অ্যানালাইজ করো দেখতে পারবা সেখানে কিন্তু ইংরেজিটাকে বাংলা করেই প্রশ্ন করে দেয়। যেমন তোমরা দেখবা বোর্ডে একবার আসছিল যে জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, বাংলা যদি কেউ পড়ে যায় সে কিন্তু জানে যেটা কীট কীট বিদ্যা বা কীট পতঙ্গ বিদ্যা, বাট ওর ব্র্যাকেট যে ইংলিশ ছিল এন্টোমোলজি সেটাই কিন্তু অপশনে ছিল। তাহলে আমরা আজকের থেকে ঠিক নিয়মে, বা ঠিক নিয়ম বলতে সবই ঠিক, তোমার যেটা সুবিধা তোমার জন্য যেটা ভালো সেই নিয়মটাতে লেখাপড়া করার চেষ্টা করবো। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। আমরা কি বলছি? আমরা প্রথমে হচ্ছে তার ইংরেজি নামটা ভাঙার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। দেখো আমি যদি লিখি যে মরফোলজি, দেখো আমি যদি লিখি মরফোলজি, আমি কি লিখলাম বলো? মরফোলজি ধরো লিখলাম। তোমরা কিন্তু এতটুকু জানো এই মরফোলজির মধ্যে লজি কথাটা আসছে হচ্ছে তোমার লোজস থেকে, যে লোজস মানে হচ্ছে তোমার জ্ঞান বা বিদ্যা। আমরা সবাই জানি যে এই যে লোজস, এই লোজস মানে কিন্তু হচ্ছে তোমার জ্ঞান বা বিদ্যা। কি বলো? জ্ঞান বা বিদ্যা। এটার মানে আমরা সব জায়গায় জানি, এখানে যত লজি আমরা পাই না কেন ওর মানেটা কিন্তু আমরা সবাই জানি, ওর মানে কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মরফো, এই মরফো কথাটার মানে কি? আমাদেরকে কি জানতে হবে যে এই মরফো কথাটার মানে কিন্তু কি? তোমরা সবাই মনে রাখবা এই মরফো কথাটা যে জীববিজ্ঞানের শব্দ থেকে আসছে সেটা হচ্ছে মর্ফ। আমি একটু লিখে দিই, সেটা আসছে হচ্ছে মর্ফ থেকে, মর্ফ বা মরফো তুমি বলতে পারো, মরফোজ বলতে পারো, কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে তোমার ফর্ম বা শেফ। এটার মানে কি বলো? ফর্ম বা শেপ। তাহলে খেয়াল করো, ফর্ম বা শেপ দ্বারা আমরা কিন্তু কি বলতে পারি? আমরা গঠন বলতে পারি না। ফর্ম বা শেপ দ্বারা আমরা কি বলতে পারি? আমরা গঠন বলতে পারি না, আমরা গঠন বলতে পারি না। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যাটাও কিন্তু আমাদের ওই গঠন রিলেটেড যে বিষয়গুলো সেটাকেই বোঝায়। তাহলে খেয়াল করে দেখো তো, অঙ্গ সংস্থান বিদ্যায় আসলে কি নিয়ে আলোচনা করা হয়? আমাদের দৈহিক গঠন যে বর্ণনা, সেই দৈহিক গঠন বর্ণনা আমাদের অথবা উদ্ভিদের, সেটাই কিন্তু অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজির সম্পর্কে মূল আলোচ্য বিষয়। তাহলে খেয়াল করো, তুমি যদি অর্থ বোঝো যে মরফো কথাটার মানে হচ্ছে ফর্ম বা শেপ অর্থাৎ গঠন, তাহলে এইটা যদি তুমি বোঝো তাহলে তোমার কি মুখস্থ করার প্রয়োজন আছে যে কেন মরফোলজি আমাদের দৈহিক গঠন নিয়ে আলোচনা করে? এখন তুমি মানুষের দিকেই খেয়াল করো না, আমাদের দেহের বাইরের দিকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আবার ভিতরের দিকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমরা সবাই জানি যে বাইরের দিকে বলতে বোঝায় এক্সটার্নাল। আমি আবার একটু লিখে দিচ্ছি, দেখো আমি যদি এখানে সুন্দর করে একটু লিখি, ধরো মরফোলজি লিখলাম। হ্যাঁ, ধরো আমি কি লিখলাম? ধরো আমি লিখলাম হচ্ছে মরফোলজি, মরফোলজি। তো তুমি ভালো করেই জানো যে মরফোলজি যদি আমি লিখি তাহলে এই মরফ মানে কি? এই মরফ মানে হচ্ছে ফর্ম বা শেপ, ফর্ম বা শেপ। আর লজি মানে তো সবাই জানো যে লোজস থেকে আসে, এর মানে হচ্ছে জ্ঞান। ওকে, তাহলে এখানে শেপ মানে কি? শেপ মানে হচ্ছে গঠন। কিসের গঠন? আমাদের দৈহিক গঠন। কিসের গঠন? আমাদের দৈহিক গঠন। হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমাদের দেহের কিন্তু আমরা যদি গঠন চিন্তা করি, তাহলে একটা হইতে পারে হইতাছে বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন, একটা হইতে পারে হচ্ছে অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন, তাই না? তাহলে বাহ্যিককে আমরা প্রকাশ করব যে ইংরেজি শব্দ দ্বারা, তার নাম হচ্ছে এক্সটার্নাল, আর অভ্যন্তরীণকে আমরা যেটা প্রকাশ করব সেটা হচ্ছে ইন্টারনাল। তাহলে অভ্যন্তরীণকে আমরা যেটা দ্বারা প্রকাশ করব সেটা কি? ইন্টারনাল। তাহলে মরফোলজিকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গসংস্থান, আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অন্ত অঙ্গসংস্থান। তো চলো আমরা একটু বইয়ে দেখে আসি জিনিসটা। তাহলে দেখো, আমরা কিন্তু অঙ্গসংস্থান বিদ্যাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে এই যে বহি অঙ্গসংস্থান, যেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, আর একটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান যেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে উদ্ভিদ বা প্রাণীর দেহের বাইরের দিকের যে অঙ্গগুলো রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজির মধ্যে পড়বে, আর ইন্টারনাল যে পার্ট বা অর্গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারনাল মরফোলজির মধ্যে পড়বে। মরফোলজির পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। কি বিদ্যা বলো? শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে আমরা এখন কি শিখবো? আমরা শিখবো হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে শ্রেণীবিন্যাস বিদ্যা যদি আমরা পড়তে চাই
শ্রেণীবিন্যাস বিদ্যা যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে শ্রেণীবিন্যাস বিদ্যা না পড়ে আসলে ওর বায়োলজিক্যাল নেমটা সম্পর্কে জানতে হবে, তাই না? তো বায়োলজিক্যাল নেম কি? ধরো দেখো, বায়োলজিক্যাল নেম হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনো ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যার বায়োলজিক্যাল নেম ট্যাক্সোনমি কেন, সেই অর্থটা আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। তোমরা এতটুকু মনে রাখবা যে ট্যাক্সো এই কথাটা কিন্তু গ্রিক ট্যাক্সা থেকে আসছে। ট্যাক্সো কথাটা কিন্তু গ্রিক ট্যাক্সা থেকে আসছে। ট্যাক্সা কি থেকে আসে বলো? ট্যাক্সা। এর মানে হচ্ছে তোমার অর্ডার। এর মানে হচ্ছে তোমার অর্ডার বা ক্লাসিফিকেশন। এর মানে হচ্ছে তোমার অর্ডার বা ক্লাসিফিকেশন। হ্যাঁ, তাহলে অর্ডার বা ক্লাসিফিকেশন মানে আমরা কি বলতে পারি? অর্ডার বা ক্লাসিফিকেশন মানে আমরা বলতে পারি হচ্ছে শ্রেণীবিন্যাস। আমরা কি বলতে পারি বলো? শ্রেণীবিন্যাস বা সাজানো, তাই না? বা সাজানো, তাহলে শ্রেণীবিন্যাস বলতে পারি। আর জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি নোমস কথাটা থাকে, এই যে নমি কথাটা আসছে নোমস থেকে, দেখো এই যে নমি, এই নমি কথাটা আসছে নোমস থেকে। নোমস, এই নোমস মানে হচ্ছে কি? এই নোমস মানে হচ্ছে ল বা নলেজ। তাহলে ল বা নলেজ মানে কি? রুলস, নিয়ম রীতি, নিয়ম রীতি বা জ্ঞান, তাই না? তাহলে ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে যেখানে শ্রেণীবিন্যাস বা সাজানো বা অর্ডার এগুলা সম্পর্কে লেখাপড়া করা হয়। তাহলে খেয়াল করে দেখো তো শ্রেণীবিন্যাস বিদ্যায় কি বলা আছে? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে বলা আছে যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো। তো রীতিনীতিগুলো মানে কি? এই রীতিনীতি মানে হচ্ছে ল না? রীতিনীতি মানে কি ল না? ল বা অর্ডার না? তাহলে ওইখান দিয়ে কিন্তু এই নামটা আসে ট্যাক্সোনমি। তাহলে দেখো আমাদের পৃথিবীতে এত এত উদ্ভিদ প্রাণী রয়েছে, প্রত্যেকের নাম মনে রাখা আমাদের সম্ভব না। এদেরকে সুন্দরভাবে এক জায়গাতে আনার জন্যই, সুন্দরভাবে লেখাপড়া যাতে আমরা করতে পারি সেজন্যই কিন্তু এই যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা এটা কিন্তু এসেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিওলজি। আমরা কি লজি পড়বো? ফিজিওলজি। হ্যাঁ, তাহলে আমরা পড়বো হচ্ছে এরপরে ফিজিওলজি। দেখো, ফিজিওলজিকে আমরা কি বিদ্যা বলি? ফিজিওলজিকে আমরা বলি হচ্ছে শারীরবিদ্যা। কি বিদ্যা? শারীরবিদ্যা। চলো আমরা একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি কোনটার মানে আসলে কি। কোনটার মানে আসলে কি? ধরো আমরা যদি এখানে একটু শেখার চেষ্টা করি। ধরো ফিজিওলজি, ফিজিওলজি। তো তোমরা সবাই জানো ফিজিওলজিকে ভাঙলে লজি। এই লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা, তাই না? লজি মানে কি বলো? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে এই যে ফিজিও কথাটা কোথা থেকে আসছে? এই ফিজিও কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে দেখো ফিজিক্স থেকে আসছে। ফিজিক্স। তাহলে ফিজিও কথাটা কি থেকে আসছে? ফিজিও কথাটা আসছে হচ্ছে তোমার ফিজিক্স থেকে। হ্যাঁ, ফিজিক্স। এই ফিজিক্স মানে হচ্ছে নেচার। এই ফিজিক্স মানে কি বলো? নেচার। নেচার মানে কি? প্রকৃতি। আর বলতো প্রকৃতিগতভাবে যেটা ঘটে সেটাই আমাদের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া না? তাহলে প্রকৃতিগতভাবে যেটা ঘটে সেটাই আমাদের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া না? তাহলে খেয়াল করো, একটা উদ্ভিদ বা প্রাণীর জীবের যে প্রকৃতি বা ওর যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো ওর দেহে ঘটে সেগুলো হচ্ছে ফিজিওলজির অন্তর্ভুক্ত। তাহলে খেয়াল করো তো ফিজিওলজি দেখো কোথায় আছে? এই যে শারীরবিদ্যা বা ফিজিওলজি। তাহলে একটা জীবের অঙ্গ প্রত্যঙ্গের যত জৈব রাসায়নিক কার্যাদি আছে, এই যে জীবের অঙ্গ প্রত্যঙ্গের যত জৈব রাসায়নিক কার্যাদি রয়েছে, এই জৈব রাসায়নিক কার্যাদিগুলা ওর ন্যাচারাল না? ওর প্রকৃতিগত না? ওর প্রক্রিয়া না? যেমন কি কি আছে? শ্বসন আছে, রেচন আছে, সালোক সংশ্লেষণ আছে। এইগুলাই কিন্তু আলটিমেটলি হচ্ছে ফিজিওলজি এর মূল আলোচ্য বিষয়। তাহলে ফিজিওলজিকে ভাঙলে আমরা কি কি পাই? ফিজিক্স মানে হচ্ছে নেচার। নেচার মানে প্রকৃতি বা প্রকৃতি বা আমরা কি বলতে পারি যে স্বাভাবিক যে ক্রিয়া। তো উদ্ভিদের স্বাভাবিক ক্রিয়া কি কি আছে? সালোক সংশ্লেষণ, শ্বসন, তাই না? এইগুলা হইতেছে ফিজিওলজির কিন্তু পার্ট। প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলা অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিলে তাদের স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে ফিজিওলজি বলতে পারবো। ওকে, আচ্ছা, এখন দেখো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার হিস্টোলজি। তাহলে ফিজিওলজির পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোলজি। তাহলে বলো, ফিজিওলজির পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি লজি? সেটা হচ্ছে হিস্টোলজি। এই যে হিস্টোলজি। তো চলো আমরা এইখানে চলে যাই, তোমাদেরকে একটু বোঝাই দেই কোথাও। হিস্টোলজি, ধরো আমরা এইখানে যদি লিখি, এখানে হিস্টোলজি, হিস্টোলজি। তোমরা যার মিনিং জানো সেটা হচ্ছে লজি। লজি মানে জ্ঞান, লজি মানে নলেজ। এই হিস্টো মানে কি? এই হিস্টো মানে হচ্ছে টিস্যু। বলো হিস্টো মানে কি? হিস্টো মানে হচ্ছে টিস্যু, তাই না? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যুর উৎপত্তি, টিস্যুর গঠন, টিস্যুর সবকিছু নিয়ে আলোচনা করা হবে সেটা হিস্টোলজি। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বইয়ে চলে যাই তাহলে বইয়ে কি লেখা আছে? যে জীববিজ্ঞানে
জীবদেহের যে টিস্যু সমূহের যে গঠন, কার গঠন? টিস্যু সমূহের গঠন, টিস্যু সমূহের বিন্যাস, টিস্যুর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। আরেকটা কথা মনে রাখবা, হিস্টো মানে কিন্তু প্যাচও বোঝায়। তো টিস্যু কেন প্যাচ? অনেকগুলা কোষের যে প্যাচ মানে গুচ্ছ, সেটাই তো টিস্যু, তাই না? তাহলে হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? হিস্টোলজিতে হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, হিস্টোলজির পরে যেটা আছে সেটা হচ্ছে এমব্রায়োলজি। কি ব্রায়োলজি? এমব্রায়োলজি। আমরা তো এখানে লিখি, দেখি জায়গা আছে কিনা আমাদের জন্য। আর পরেরটা ছোট ছোট করে লিখতে হবে। এরপর আমরা শিখবো হচ্ছে, আমরা এখানে দাগ দিয়ে দিই, তো আমরা লিখলাম এমব্রায়োলজি। এমব্রায়োলজি। তোমরা সবাই কার অর্থ জানো? লজি অর্থ জানো? মনে রাখবা এমব্রায়ো, এই এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। এমব্রায়ো কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে, আমি তো এখানে লিখে দিই, এমব্রায়ো কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে এমব্রায়ন। এই এমব্রায়ন মানে কি বলো? ভ্রূণ। তাহলে বলো তো, এমব্রায়োলজিতে কার উৎপত্তি গঠন নিয়ে আলোচনা করা হবে? ভ্রূণের, তাই না? তাহলে এমব্রায়োলজিতে দেখো কি নিয়ে আলোচনা করা হয়। এমব্রায়োলজিতে জনন কোষের উৎপত্তি, অর্থাৎ নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, তার গঠন, তার সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তাহলে তুমি যদি মিনিং পড়ে পড়ে বুঝে বুঝে মনে রাখো, তোমার জন্য জিনিসগুলো সহজ না। যেমন প্রথমটা পড়ছিলাম অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। মরফো মানেই হচ্ছে গঠন, তাহলে মরফোলজি হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। বাইরেরটা হলে বাইরের গুলাকে বোঝালে এক্সটার্নাল মরফোলজি, ভিতরের গুলাকে বোঝালে ইন্টারনাল মরফোলজি, তাই না? এরপর আমরা পড়ছি হচ্ছে ফিজিওলজি। ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে হচ্ছে নেচার। নেচার মানে প্রকৃতি, উদ্ভিদের স্বাভাবিক প্রকৃতি প্রক্রিয়াগুলো কি কি আছে, শ্বসন ফসন যেগুলো আছে এইগুলা। তাহলে এটা কি? ফিজিওলজির অন্তর্ভুক্ত। ট্যাক্সোনমি, ট্যাক্সা মানে অর্ডার বা ক্লাসিফিকেশন, মানে শ্রেণীবিন্যাস। নমি মানে হচ্ছে রুলস বা ল। তাহলে ওইখান দিয়ে আসছে কি? শ্রেণীবিন্যাসের যে রীতিনীতি, শ্রেণীবিন্যাসের যে ধারণা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ট্যাক্সোনমিতে, তাই না? হিস্টো মানে টিস্যু, তাহলে হিস্টোলজিতে টিস্যুর উৎপত্তি গঠন নিয়ে আলোচনা করা হয়। এমব্রায়ো মানে ভ্রূণ, তাহলে এমব্রায়োলজিতে ভ্রূণের সৃষ্টি কিভাবে হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাহলে এগুলো আসলে মুখস্থ করবা না, এগুলো মুখস্থ করলে কিন্তু তোমার মনে থাকবে না। সো বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়লে কিন্তু সবগুলো তোমার হচ্ছে মনে থাকবে। তো এরপরে আমরা পড়বো হচ্ছে সাইটোলজি। এরপর আমরা পড়বো কি লজি? সাইটোলজি। তোমরা খেয়াল করে দেখো, সাইটোলজি যদি আমরা লিখি, এটা কিন্তু তোমরা সবাই জানো যে সাইটো, এই সাইটো মানে কিন্তু এখানে কি বোঝাচ্ছে? সেল বা সাইট। এই সেল বা সাইট মানে কি? সেল বা সাইট মানে হচ্ছে কোষ। সেল বা সাইট মানে কি? সেল বা সাইট মানে হচ্ছে কোষ। তাহলে বলো তো, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের সৃষ্টি, কোষের উৎপত্তি, কোষের গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয়? এক্স্যাক্টলি সাইটোলজি বা কোষবিদ্যায়। তাহলে কোষবিদ্যা বা সাইটোলজিতে দেখো কোষের গঠন, কোষের কার্যাবলী, কোষ যে বিভাজিত হয় সেইগুলো নিয়ে যাবতীয় আলোচনা কিন্তু করা হয়। প্রত্যেকটা জিনিসে তুমি যদি মিনিং বুঝে পড়তে পারো, তাহলে তোমার জন্য কিন্তু লেখাপড়া একদম কি হয়ে যাবে? লেখাপড়া কিন্তু একদম সহজ হয়ে যাবে। তোমাকে মিনিং বুঝে লেখাপড়া করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স, তাহলে সাইটোলজি কি বিদ্যা? কোষবিদ্যা। তাহলে এরপর আমরা পড়বো কি দেখো? জেনেটিক্স। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো হচ্ছে জেনেটিক্স। তো তোমরা সবাই জানো যে জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। তোমরা সবাই জানো যে জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। হ্যাঁ, জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। খেয়াল করে দেখো, এই যে জেনেটিক্সের শুরুতে যে দেখো জেন আছে, এই জেন কথাটা আসছে কিন্তু জেনেসিস থেকে। এই জেন কথাটা আসছে কিন্তু জেনেসিস থেকে। জেনেসিস মানেই হচ্ছে উৎপত্তি, জেনেসিস মানেই হচ্ছে উৎপত্তি, জেনেসিস মানেই হচ্ছে সৃষ্টি, জেনেসিস মানেই হচ্ছে তৈরি। তাহলে খেয়াল করে দেখো তো, বংশগতি বিদ্যায় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি সৃষ্টি হচ্ছে না, তৈরি হচ্ছে না একের পর এক জেনারেশন? তাহলে ওইটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে জিন কথাটা আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে তৈরি হওয়া। আর টিক্স, টিক্স মানে হচ্ছে সম্পর্কিত। আরো যদি সহজে তোমাকে ভেঙে ফেলি, দেখো জেনেটিক্সকে ভাঙলে দুইটা জিনিস তুমি পাও। তুমি আরো একটা ভাবে মনে রাখতে পারো, অর্থাৎ যে জিন প্লাস টিক্স। তোমরা একবার জিন মানে সবাই জানো বংশগতির ক্ষুদ্রতম একক জিন। হ্যাঁ, আর টিক্স মানে হচ্ছে সম্পর্কিত বা রিলেটেড টু। তাহলে টিক্স মানে কি বলো? টিক্স মানে হচ্ছে সম্পর্কিত বা রিলেটেড টু। তাহলে জিন সম্পর্কিত যে বিদ্যা সেটা হচ্ছে জেনেটিক্স। অথবা জিনেটিক্স বা জেনেটিক্সের যে জেন, এটা আসে জেনেসিস থেকে, এটা সৃষ্টি বা উৎপত্তি বোঝায়। ওইখান দিয়েও কিন্তু বংশগতি বিদ্যা এই ধারণাটা কিন্তু আসছে। তাহলে বংশগতি বিদ্যা দেখো, জিন এবং জীবের যে বংশগতি ধারা, বংশগতি ধারা বলতে কি বোঝাইছে? একটার থেকে আরেকটার যে উৎপত্তি, সেই বংশগতি ধারা সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে জেনেটিক্সের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা দেখো ইভলিউশন। তাহলে জেনেটিক্সের পরে আমরা আলোচনা করবো হচ্ছে ইভলিউশন। হ্যাঁ, ইভলিউশন মানে কি? বিবর্তন বিদ্যা। আমরা মাঝে মধ্যে বলি না যে আমাদের প্রচুর ইভালিউট করতে হবে, আমাদের প্রচুর ইভালিউট করতে হবে। তো এটা কোত্থেকে আসলে আসছে? এটা কোত্থেকে আসছে? তোমরা সবাই মনে রাখবা যে এই যে ইভলিউশন, এই যে ইভলিউশন, এই ইভলিউশনের প্রথম যে কথাটা, ঠিক আছে, এইটা আসছে মূলত হচ্ছে এরকম একটা শব্দ থেকে। আমি কোথায় লিখবো এটা? এখানে লিখে ধরো কথার কথা। ধরো ইভলিউশন, আমি লিখলাম ইভলিউশন। এটা আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে ইভোলুটিও। তাহলে বলো,
ইভলিউশন কথাটা কোন শব্দ থেকে আসছে? ইভলিউশন কথাটা আসছে হচ্ছে ইভলিউটিও থেকে, ইভলিউটিও থেকে। এই ইভলিউটিও মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। এই ইভলিউটিও মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। বলো ইভলিউটিও মানে কি? এটা মানে হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে খেয়াল করে দেখো তো, বিবর্তন বিদ্যায় কি হয়? জীবের প্রাণের দেখো বিকাশ ঘটে, বিকাশ ঘটতেছে এখানে, কিন্তু জীবের বিবর্তন, ক্রমবিকাশ। এগুলা ক্রমবিকাশ মানে কি? বিকাশ মানে ডেভেলপমেন্ট না? ডেভেলপমেন্ট বলতে পারি না আমরা? এই বিকাশ মানে ডেভেলপমেন্ট বলতে পারি না? তাহলে ইভলিউশন কথাটা আসছে হচ্ছে ইভলিউটিও থেকে। ইভলিউটিও মানে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট। কি বলো? ইভলিউটিও মানে কি? ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট বা আনফোল্ডিংও বোঝায়, ডেভেলপমেন্ট বা আনফোল্ডিংও বোঝায়। তাহলে কি হচ্ছে দেখো, পৃথিবীতে যে প্রাণের বিকাশ ঘটতেছে, জীবের বিবর্তন ঘটতেছে, ক্রমবিকাশ ঘটতেছে, হ্যাঁ, এইগুলা দ্বারা বোঝাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে লাস্টে শন আছে না, এই শন মানে হচ্ছে প্রক্রিয়া। এই লাস্টে শন আছে না, এই শন মানে হচ্ছে প্রক্রিয়া। তোমরা বলো তো, ডিলেট করার প্রক্রিয়া ডিলেশন, অ্যাড করার প্রক্রিয়া অ্যাডিশন, ট্রান্সফর্ম করার প্রক্রিয়া ট্রান্সফরমেশন, মডিফাই করার প্রক্রিয়া মডিফিকেশন, ফসফেট যোগ করার প্রক্রিয়া ফসফোরাইলেশন, আলোর দ্বারা ফসফেট যোগ করার প্রক্রিয়া ফটোফসফোরাইলেশন, ফসফেট ডিলেট করার প্রক্রিয়া ডিফসফোরাইলেশন। সবগুলোর মধ্যে দেখো কি আছে? সবগুলোর মধ্যে কিন্তু তোমার হচ্ছে শন আছে। শন মানে প্রক্রিয়া। জীববিজ্ঞানে দুইটা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে। একটু তোমাদেরকে শিখাই দেই, জীববিজ্ঞানে কয়টা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে? দুইটা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে। তার মধ্যে একটা হচ্ছে সিস এবং আরেকটা হচ্ছে অ্যাশান। একটা হচ্ছে সিস এবং আরেকটা হচ্ছে অ্যাশান। তাহলে বলো, বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এই ইভলিউশন কথাটা আসে ইভলিউটিয়া থেকে। ইভলিউটিও মানে কি? ইভলিউটিও মানে হচ্ছে তোমার আনফোল্ডিং। আনফোল্ডিং মানে কি? এটা আমরা আরো বলতে পারি ডেভেলপমেন্ট বা বিকাশ, তাই না? ওইখান দিয়ে কিন্তু এটা আসছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা কি লজি? তাহলে আমি যদি এই সাইডে লিখি, তখন আমরা এরপরে পড়বো হচ্ছে বাস্তুবিদ্যা। তো বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। দেখো বাস্তুবিদ্যা কি লজি? বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। এই ইকো কথাটা যে শব্দ থেকে আসছে, সেই শব্দটা হচ্ছে, এই ইকো কথাটা যে শব্দ থেকে আসছে, এটা গ্রিক শব্দ থেকে আসছে। এটা গ্রিক শব্দ থেকে আসছে। সেই গ্রিক শব্দটার নাম হচ্ছে ওইকোস। ওইকোস। হ্যাঁ, এই ওইকোস মানে হচ্ছে হাউস। হাউস বা হ্যাবিটেট। এই ওইকোস মানে কি? এই ওইকোস মানে হচ্ছে হাউস বা হ্যাবিটেট। হাউস বা হ্যাবিটেট তার মানে কি? বাসস্থান বা পরিবেশ। তার মানে কি? বাসস্থান বা পরিবেশ। বাসস্থান বা পরিবেশ। তোমরা এটাও মনে রাখতে পারো যে ইকোলজি যে ইকো আসছে, এই ইকো থেকে, ইকো কথাটা আসছে ইকোস থেকে। ইকোস মানেও কিন্তু পরিবেশ। ইকোস মানেও কিন্তু আসলে তোমার পরিবেশ। হ্যাঁ, এটা সঠিক যে শব্দ থেকে আসে সেটা হচ্ছে ওইকোস। হ্যাঁ, ইকোস ওইকোস, ইকোস ওইকোস। এর মানে হচ্ছে হ্যাবিট বা হ্যাবিটেট। হ্যাবিট থেকে হ্যাবিটেট, হ্যাবিট থেকে কিন্তু হ্যাবিটেট। তুমি যেখানে অভ্যস্ত থেকে সেটা হ্যাবিট না, সেটা তোমার হ্যাবিট না, যেটা তোমার অভ্যাস। সো হ্যাবিট আর হ্যাবিটেট মানে কি? হ্যাবিটেট মানে হচ্ছে তোমার বাসস্থান বা পরিবেশ। ওকে, সো এটা বলতে গেলে কি বিদ্যা? ইকোলজি হচ্ছে বাস্তু। দেখো বাসস্থান, আমি যে কি বললাম দেখো, হাউস না, এই হাউস না, হাউস মানে কি? তোমার বাসস্থান না? এই হাউস মানে কি? তোমার বাসস্থান, যেখানে থাকো সেটা না? বাসস্থানকে আমরা কি বলতে পারি সুন্দর ভাষায়? বাস্তু। তাহলে বলো তো ইকোলজি কি বিদ্যা? দেখো ইকোলজি কি বিদ্যা? ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। ইকোলজি কি বিদ্যা? বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা এবং পরিবেশ, তাহলে খেয়াল করে দেখো, আমরা যেখানে থাকি সেটা আমাদের পরিবেশ না? আমাদের থাকার জায়গা না? ওটাই বলছে যে এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক। তাহলে প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের বাস্তু, আমাদের পরিবেশ, আমাদের হ্যাবিটেটের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেটা হইতেছে কি? সেটা হচ্ছে তোমার হচ্ছে বাস্তুতন্ত্রবিদ্যা বা ইকোলজি। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপরে কি লজি আছে? এন্ডোক্রাইনোলজি। তোমরা সবাই মনে রাখবা যে আমাদের দুই ধরনের গ্রন্থি আছে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমি আবারও বলি, আমাদের দুই ধরনের গ্রন্থি রয়েছে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি এবং আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু ক্ষরণ হয় হরমোন। তাহলে যেহেতু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, আমি একটু লিখে দিই কোথায় লিখবো এটা, যেহেতু আমরা এভাবে মনে রাখবো যে আমরা সবাই যেহেতু জানি যে আমাদের এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটু বাংলা লিখে দিয়ে, এন্ডো মানে হচ্ছে ভিতরে বা অন্ত, ঠিক আছে? বা অন্ত, এন্ডো মানে ভিতরে বা অন্ত, ক্রাইন মানে খরা, ক্রাইন মানে খরা বা ক্ষরণ করা, গ্ল্যান্ড মানে গ্রন্থি। গ্ল্যান্ড মানে কি? এই গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি, গ্রন্থি। তাহলে যেহেতু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয় আর বহিঃক্ষরা থেকে হয় এনজাইম,
তাহলে অন্তঃক্ষরা থেকে যদি হরমোন ক্ষরণ হয়, তাহলে বলতো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন ক্ষরণ হলে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? হরমোন নিয়ে। তাহলে দেখো তো এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হরমোনের কার্যকারিতা নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এরপরে দেখো কি জীব ভূগোল। এই জীব মানে কি? বায়ো। জীব মানে কি? বায়ো। আর জিওগ্রাফি মানে ভূগোল, তোমরা সবাই জানো জীব মানে বায়ো আর জিওগ্রাফি মানে ভূগোল। তাহলে জীব ভূগোল মানে কি? বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি মানে কি? জিওগ্রাফি মানে যেহেতু ভূগোল, তাহলে দেখো ভৌগোলিক যে সীমারেখা আছে, এই ভৌগোলিক সীমারেখায় আমাদের জীবের যে বিস্তৃতি, তাহলে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, জীব নিয়ে কথা বলা হলো, জীব থেকে বায়ো। আর ভৌগোলিক মানে ভূগোল থেকে জিওগ্রাফি, তাহলে এই সাবজেক্টটার নাম কি? এই বিষয়টার নাম কি? বায়ো জিওগ্রাফি। তাহলে এই ছিল আমাদের ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো। তোমরা কিন্তু বুঝতে পারতেছো, যদি তোমরা অর্থ বুঝে বুঝে পড়তে পারো, তাহলে জীববিজ্ঞানের প্রতিটা বিষয় কিন্তু তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো ওইকোস মানে কি, ওইকোস মানে কি, সেটা কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসে আমরা মূলত ফলিত জীববিজ্ঞান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জীববিজ্ঞানের ফলিত শাখা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমরা শিখছিলা জীববিজ্ঞানের ভৌত শাখা সম্পর্কে। ফলিত শাখা নিয়ে আলোচনার পূর্বে তোমাদেরকে এতটুকু বলে দেই যে ফলিত শাখা হচ্ছে জীববিজ্ঞানের সেই সকল শাখা যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করব। সো ফলিত শাখা মানে হচ্ছে অ্যাপ্লাইড শাখা। এতটুকু মনে রাখবা যে ফলিত শাখা মানে কি শাখা? ফলিত শাখা মানে হচ্ছে অ্যাপ্লাইড শাখা, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আসলে অ্যাপ্লাই করতে পারি, সেগুলোই হচ্ছে অ্যাপ্লাইড শাখা। সো এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো। প্রায়োগিক মানে যেগুলো অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, সেই জীবন সংক্রান্ত প্রায়োগিক বিষয়গুলোই কিন্তু এই ফলিত শাখার অন্তর্ভুক্ত। সো প্রথমে দেখো, প্রথম যে শাখাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম কি জিনিস? হ্যাঁ, জীবাশ্ম কথাটা তোমরা অনেক জায়গায় শুনছো। জীবাশ্ম হচ্ছে ফসিলস। ফসিলস মানে হচ্ছে, আমরা যদি নর্মালি বলি যে এই যে প্যালিয়েন্টো, দেখো প্যালিয়েন্টো, এই প্যালিয়েন্টো মানেই কিন্তু হচ্ছে তোমার জীবাশ্ম। এই প্যালিয়েন্টো মানেই কি? জীবাশ্ম। হ্যাঁ, বা প্রাচীন যেটা আর কি, অনেক আগের, যা তোমার প্রাগৈতিহাসিক কালে ছিল। তো ওই প্রাগৈতিহাসিক যে জীব, সেই জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাই হচ্ছে তোমার জীবাশ্ম বিজ্ঞান। তাহলে প্যালিয়েন্টো মানে কি? প্যালিয়েন্টো মানে জীবাশ্ম। তাহলে আমরা মনে রাখবো প্যালিয়েন্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? জীবাশ্ম নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এরপর আমরা যেটা পড়বো সেটা দেখো জীব পরিসংখ্যান বিদ্যা। তো জীব মানে কি? জীব মানে যার জীবন আছে। আর আমরা সবাই জানি বায়োস মানে হচ্ছে লাইফ, যার জীবন আছে তাকে আমরা বায়ো দ্বারা প্রকাশ করি। আর স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে তোমার পরিসংখ্যান। তাহলে স্ট্যাটিস্টিক্স মানে কি? পরিসংখ্যান। তাহলে জীব পরিসংখ্যান বিদ্যাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স। তো খুব নর্মাল যে জীববিজ্ঞান এবং পরিসংখ্যান দুটাকে আমরা যদি একসাথে আমাদের প্রায়োগিক জীবনে অ্যাপ্লাই করতে চাই, আমরা পরিসংখ্যান করি আমাদের জীবের বিভিন্ন জীবনের বিভিন্ন রকম সংখ্যা নিয়ে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স এর অন্তর্ভুক্ত। এরপর আমরা যেটা পড়বো সেটা দেখো পরজীবী বিদ্যা। তোমরা সবাই মনে রাখবা যে প্যারাসাইট, দেখো প্যারাসাইট লিখতে গেলে প্রথমে দেখো এটা আছে না প্যারাসাইট, এটা লিখতে গেলে প্রথমে দেখো প্যা না বলে আমরা বলবো প রো। আমরা কি বলবো বলো? আমরা বলবো প রো। তাহলে প্যারাসাইট মানে কি জীবী? প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। তো আমাদের জীব দেহের মধ্যে যে সকল জীবরা আমাদের দেহের মধ্যে অবস্থান করে আমাদের জীবদেহ থেকে খাদ্য শোষণ করে আমাদের আরো ক্ষতি করে, হ্যাঁ, তারাই হচ্ছে কিন্তু পরজীবী। তাহলে পরজীবীকে আমরা বায়োলজিতে বলি প্যারাসাইট। তো এখান দিয়ে আমরা মনে রাখবো যে পরজীবী, পরজীবী যে আমাদের দেহের মধ্যে আছে, ওর যে টোটাল বৈশিষ্ট্যটা, এটাকে আমরা বলি হচ্ছে পরজীবিতা। তাদের যে জীবন প্রণালী, এমনকি পরজীবী সংক্রান্ত কি সকল রোগ রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় হচ্ছে পরজীবী বিদ্যায়। এরপরে দেখো কি আছে, এরপরে আছে মৎস্য বিজ্ঞান। তো মৎস্য বিজ্ঞান এটা নর্মাল, তোমরা সবাই এটা এর ইংরেজি নাম এমনি মনে রাখতে পারবা। মৎস্য মানে মাছ, আর মাছকে আমরা বলি কি? ফিশ। তাহলে মৎস্য বিজ্ঞানকে আমরা কি বলবো? ফিশারিজ বলবো না? মৎস্য বিজ্ঞানকে আমরা কি বলবো? ফিশারিজ বলবো না? তাহলে দেখো মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্য সম্পদ সংরক্ষণ, হ্যাঁ, মৎস্য রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা হচ্ছে তোমার এই ফিশারিজের মধ্যে পাবো। এরপর দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীট তত্ত্ব। কীট মানে কি? কীট মানে হচ্ছে ইনসেক্ট। আমি লিখে দেখো কীট তত্ত্ব। এই কীট মানে হচ্ছে ইনসেক্ট। তোমরা সবাই জানো ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, পোকামাকড়। তো বায়োলজিতে এন্টোমন মানে হচ্ছে এই কীট বা ইনসেক্ট।
এন্টোমন। তাহলে বায়োলজিতে কি মানে কিট বা ইনসেক্ট বা পোকামাকড়? এন্টোমন। আর তোমরা সবাই জানো যে লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে বলতো জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে? ঠিক ধরছো, এন্টোমোলজি। তাহলে দেখো কীট পতঙ্গের জীবন, তাদের উপকারিতা, তাদের অপকারিতা, তাদের দ্বারা কি ক্ষয়ক্ষতি হতে পারে, তাদেরকে কিভাবে দমন করা যায়, এই সব কিছু নিয়ে আসলে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এন্টোমোলজি বা কীট তত্ত্ব বা কীট পতঙ্গ বিদ্যা। এরপর দেখো অণুজীব বিজ্ঞান। তোমরা আজকের থেকে মনে রাখবা যে অণু এই কথাটা আসছে হচ্ছে মাইক্রো থেকে। মাইক্রো থেকে আমরা মাইক্রোস্কোপকে অণুবীক্ষণ যন্ত্র বলি না? আমরা মাইক্রোস্কোপকে অণুবীক্ষণ যন্ত্র বলি না? তাহলে অণু মানে কি? অণু মানে ক্ষুদ্র, আর ক্ষুদ্রকে আমরা জীববিজ্ঞানে মাইক্রো দ্বারা প্রকাশ করি, আর বৃহৎ কোনো কিছু হলে তাকে আমরা ম্যাক্রো দ্বারা প্রকাশ করতাম। তো অণুজীব বিজ্ঞান তার মানে কি মাইক্রো, আর জীববিজ্ঞান মানে কি বায়োলজি। তাহলে অণুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রোবায়োলজি। বলো অণুজীব বিজ্ঞান কি? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কারা? যাদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্র লাগে বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে। সেটাকে আমরা কি কি আমরা জানি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এরা অণুজীব না? নর্মালি কিন্তু ভাইরাস আসলে অণুজীব না, এটা তোমরা একটু বড় হলে শিখবা। বাট এগুলো আসলে কি? এগুলা আমাদের অণুজীব বিদ্যা যেহেতু আলোচনা করা হয়, তো ওই দিক দিয়ে মনে রাখবো। দেখো খেয়াল করো, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যারা আণুবীক্ষণিক ছত্রাক আছে এবং যারা অণুজীব মানে যারা খুব ক্ষুদ্র জীব, তাদেরকে আমরা বলবো হচ্ছে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজির অন্তর্গত। নেক্সট চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট দেখো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানের তো এমনিই মনে থাকে এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কৃষি বিষয়ক বিজ্ঞান। আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের 80% ইকোনমি কিন্তু এই কৃষি থেকে আসে। সো কৃষি রিলেটেড যত কিছু আছে সবকিছু হচ্ছে এগ্রিকালচার বা কৃষি বিদ্যার অন্তর্ভুক্ত। এবার দেখো চিকিৎসা বিজ্ঞান, এটা সবাই জানো। চিকিৎসা বিজ্ঞান মানে কি? সায়েন্স, মেডিকেল সায়েন্স। আমাদের মানব দেহে কি কি রোগ হয়, রোগের কি কি চিকিৎসা আছে, এগুলো সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলবো? মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। এবার দেখো জিন প্রযুক্তি। তো আমরা সবাই জানি জিন প্রযুক্তি মানে কি? দেখো জিন প্রযুক্তি, তো জিন সম্পর্কিত যে প্রযুক্তি, আমি তোমাদেরকে বলছিলাম জীববিজ্ঞানের কোনো শব্দের শেষে যদি টিক থাকে, টিক আর অনেক কিছু থাকলে সম্পর্কিত বোঝায়, এই টিক দ্বারা সম্পর্কিত বোঝায়। বলো এই টিক দ্বারা কি বোঝায়? সম্পর্কিত বোঝায়। তাহলে বলতো জিন সম্পর্কিত যে বিদ্যা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কই গেল কই গেল কই গেল, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না? আমরা প্রযুক্তিকে কি বলি? আমরা ইঞ্জিনিয়ারিংকে প্রযুক্তি বলি। ইঞ্জিনিয়ারিং মানে প্রযুক্তি। তাহলে আমরা যখনই সেটাকে বলবো জিন প্রযুক্তি, তখন আমরা বলবো কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো জিন প্রযুক্তি এবং এর ব্যবহার এই সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন তো খুবই নর্মাল। প্রাণ মানে কি? যার জীবন আছে, জীবন আছে মানে সেটা কি? বায়ো। আর রসায়ন মানে কি? কেমিস্ট্রি। তাহলে প্রাণ রসায়নকে আমরা ইংলিশে কি বলতেছি? বায়োকেমিস্ট্রি, তাই না? তাহলে বায়োলজি এবং কেমিস্ট্রি রিলেটেড যারা কিছু আছে, জীবের প্রাণ রাসায়নিক যত কার্যপ্রণালী আছে, জীবের প্রাণ রাসায়নিক যত রোগ আছে, এগুলা হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নের অন্তর্ভুক্ত। পরিবেশ বিজ্ঞান। পরিবেশ মানে কি? ইনভায়রনমেন্ট মানে পরিবেশ। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, সায়েন্স মানে বিজ্ঞান। তাহলে ইনভায়রনমেন্টাল সায়েন্স মানে হচ্ছে পরিবেশ বিজ্ঞান। ইনভায়রনমেন্টাল সায়েন্স কি? পরিবেশ বিজ্ঞান। তাহলে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলতেছি ইনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান, তোমরা কি জানো ওশান মানে সমুদ্র না? ওশান মানে সমুদ্র না? তাহলে সামুদ্রিক বিজ্ঞানকে আমরা কি বলবো? ওশানোগ্রাফি। সামুদ্রিক বিজ্ঞানকে আমরা কি বলবো? ওশানোগ্রাফি। সমুদ্রে যে সকল জীব রয়েছে সেই সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানটাই কিন্তু সামুদ্রিক বিজ্ঞান বা ওশানোগ্রাফি। এরপর দেখো বনবিজ্ঞান। এই বন মানে কি? আমরা ইংলিশে বনকে কি বলি? ফরেস্ট বলি না? তাহলে বনবিজ্ঞানের ইংলিশটা মনে রাখবা ফরেস্ট্রি। তাহলে বনবিজ্ঞানের ইংলিশ কি মনে রাখবা? ফরেস্ট্রি। তাহলে বন, বন সম্পদ ব্যবস্থাপনা, বনকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, বনকে আমরা কিভাবে সেভ করতে পারি, এগুলো সব রিলেটেড লেখাপড়া হচ্ছে ফরেস্ট্রি। ফরেস্ট মানে বন, তাহলে বনবিজ্ঞান হচ্ছে ফরেস্ট্রি। জীব প্রযুক্তি। জীব মানে কি? দেখো জীব মানে হচ্ছে বায়ো, যার জীবন আছে তাকে আমরা জীব বলি। প্রযুক্তিকে কিন্তু আমরা টেকনোলজি বলি। মূলত টেকনোলজি মানে প্রযুক্তি, আর প্রযুক্তি নিয়ে লেখাপড়া যারা করে তারা ইঞ্জিনিয়ার, সো ইঞ্জিনিয়ারিং। সেখান থেকে দেখো যেটা বলতেছে জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে মানব এবং পরিবেশের কল্যাণে আমরা জীব ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে আসছি আমাদের প্রাত্যহিক জীবনে, সেটাই হচ্ছে বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। যেমন বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু ইনসুলিন তৈরি করা যায়, বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু উন্নত জাতের ফসল তৈরি করা যায়। তো এগুলো ইনশাল্লাহ তোমরা জানবা। ফার্মেসি মানে কি? এই ফার্মেসি তোমরা কি কিনতে যাও? ওষুধ কিনতে যাও না? তাহলে এটা ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। তাহলে বলো ওষুধ শিল্প এবং ওষুধ বিষয়ক প্রযুক্তি যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই কি? সেটাই ফার্মেসি। আচ্ছা, এবার দেখো বন্য প্রাণীবিদ্যা। দেখবা যারা বন্য প্রাণীদের ছবি তুলে বেড়ায় তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। কি ফটোগ্রাফার? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো ওইখান দিয়ে মনে রাখবা বন্য প্রাণীবিদ্যাকে বলা হয় ওয়াইল্ড লাইফ। কি বলা হয়? ওয়াইল্ড লাইফ। তো এটা বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। আর ফাইনালি বায়ো ইনফরমেটিক্স কি জিনিস? কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে আমরা জীববিজ্ঞান ভিত্তিক তথ্য
যেমন আমরা ক্যান্সার কোষকে বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্ন দেহের ক্ষতিকারক যে রেগুলো আছে যেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, ওইটা থেকে আমরা বিভিন্ন রকম কোষকে পর্যবেক্ষণ করতে পারি। এটা যেটার মাধ্যমে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছো। এই ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তো জীবের শ্রেণীবিন্যাস তোমরা কিন্তু ভৌত জীববিজ্ঞানে তোমরা পড়ছিলা যে শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হয় ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যাকে কি বলা হয়? ট্যাক্সোনমি। তো তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন আসলো, বা শ্রেণীবিন্যাস কেনই বা করা দরকার। তো এর জন্য তোমরা জাস্ট মনে রাখবা যে আমাদের সারা পৃথিবীতে এখন পর্যন্ত কিন্তু উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বর্ণনা কিন্তু সম্ভব হয়েছে। এটা একটু মনে রাখবা। তাহলে উদ্ভিদের কত? উদ্ভিদের হচ্ছে 4 লক্ষ এবং প্রাণীদের হচ্ছে প্রায় 13 লক্ষ এর নামকরণ এবং বর্ণনা কিন্তু সম্ভব হয়েছে। প্রজাতির কিন্তু 13 লক্ষ প্রাণী এবং 4 লক্ষ উদ্ভিদ না, 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি এবং 13 লক্ষ প্রাণী প্রজাতির নামকরণ সম্ভব হয়েছে। এবং ধারণা করা হচ্ছে যদি আসলেই পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীকে কখনো গণনা করে শেষ করা যায় বা নামকরণ করে শেষ করা যায়, তাহলে এই প্রজাতির সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। প্রায় 1 কোটিতে দাঁড়াবে। চিন্তা করতে পারছো যে কত বেশি 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 উদ্ভিদ প্রাণী পৃথিবীতে রয়েছে, উদ্ভিদ প্রাণীর প্রজাতি রয়েছে। সো এই সব জিনিসকে চিন্তা করে যে এত এত প্রজাতির উদ্ভিদ প্রাণীকে মনে রাখার জন্য, এই এত এত উদ্ভিদ প্রাণীর কে জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য কিন্তু এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু বিজ্ঞানীরা অনুভব করেছিলেন। এবং এটাকেই কিন্তু এটা নিয়ে জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখাটি গড়ে উঠেছে সেই শাখাটির নাম কিন্তু ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে খেয়াল করে দেখো তো, জানা, বোঝা, শেখার সুবিধার জন্য বিজ্ঞানীরা এইগুলাকে যে সুষ্ঠুভাবে বিন্যাস করার প্রয়োজনীয়তা অনুভব করলো এবং পরবর্তীতে এটার উপরই একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠলো, যে শাখার নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যার কথা মাথায় আসলেই যার কথা সবচেয়ে বেশি মাথায় আসবে, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যার যে জনক, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির যে জনক, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাকে কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না, কারণ সেই কিন্তু শ্রেণীবিন্যাস বিদ্যাকে প্রতিষ্ঠিত করেছে। তো উনি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যিনি দ্বিপদ নামকরণ নীতিরও কিন্তু জনক। উনি দ্বিপদ নামকরণ নীতির মাধ্যমে কিন্তু শ্রেণীবিন্যাসকে আরো বেশি প্রসিদ্ধ করেছিলেন। উনি 1735 সালে, তো এটা মনে রাখবা যে উনি 1735 সালে, সরি 1700 কত সালে, 1735 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের উপর কিন্তু ডিগ্রি লাভ করেন। তাহলে প্রথমত আমরা মনে রাখবো ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে, তিনি আসলে একজন সুইডিশ প্রকৃতিবিদ। উনি কোথাকার প্রকৃতিবিদ ছিলেন? সুইডিশ প্রকৃতিবিদ। এবং তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করার পর কিসে লেখাপড়া করছে? তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই একই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানাটমির অধ্যাপক হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। তাহলে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভের পর কিসের উপর ডিগ্রি লাভ করছে? সে চিকিৎসা শাস্ত্রে। ওই বিশ্ববিদ্যালয়েই তিনি কিন্তু অ্যানাটমির অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন। এবং তিনি কি করছে খেয়াল করো, তিনি কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন রকম ফুল তিনি সংগ্রহ করছে এবং জীবের শ্রেণীবিন্যাসে কিন্তু তার অন্যতম আগ্রহ ছিল। এবং তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি কিন্তু নিয়ে স্থাপন করেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কে প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, নাম কিন্তু ক্যারোলাস লিনিয়াস। এই জন্য কিন্তু ক্যারোলাস লিনিয়াসকে একই সাথে শ্রেণীবিন্যাস বিদ্যার এবং নামকরণ নীতির জনক কিন্তু বলা হয়। ক্লিয়ার? এবং তিনি কিন্তু অনেক বেশি গবেষণা করে পর্যবেক্ষণ করে টোটাল জীব জগৎকে 2টি ভাগে ভাগ করেছিলেন, এবং তার মধ্যে একটা তোমরা সবাই জানো উদ্ভিদ জগৎ এবং বাকিটা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এই জিনিসগুলো তোমাদেরকে আমি আরেকবার বলে দিই। এই পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ এখনো পর্যন্ত নামকরণ করা পসিবল হয়েছে এবং 13 লক্ষ প্রজাতির প্রাণীর নামকরণ করা পসিবল হয়েছে। ধারণা করা হয় যদি পৃথিবীর সব উদ্ভিদ প্রাণী প্রজাতিকে নামকরণ করা সম্ভব হতো, তাহলে এই সংখ্যা দাঁড়াতো 1 কোটিরও বেশিতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার্থে বিজ্ঞানীগণ তাই এইগুলা এর সুষ্ঠু বিন্যাস করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই জন্য একটা স্বতন্ত্র শাখা গড়ে ওঠে, সেই শাখার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। তখন একটা লাইন কিন্তু লেখা আছে, শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত কিন্তু একটাই, সেটা কি? এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে এবং অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে যাতে জানা যায়, এই জন্যই কিন্তু এদের সুষ্ঠু বিন্যাসটা কিন্তু করা হয়েছে। এবং শ্রেণীবিন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান যিনি রেখেছেন তিনি সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। 1735 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা
শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে ডাটা কালেক্ট করেছেন, ফুলের সম্পর্কে ডাটা কালেক্ট করেছেন, এবং সবকিছু করার পর তিনি উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামে জীবজগৎকে দুইটা শ্রেণীতে কিন্তু তিনি ভাগ করেছেন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, সেই কথাটা হচ্ছে তিনিই কিন্তু জীবের প্রথম পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটার মাধ্যমে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা ধারণা পেয়েছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এটা কিন্তু অনুধাবনমূলকে আসতে পারে। পরীক্ষায় যদি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য অনুধাবনমূলকে আসে, তোমরা কিন্তু এইভাবে করে লিখে না দিয়ে একটু পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারো। তো চলো আমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলোকে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি বইয়ের সাপেক্ষে। শ্রেণীবিন্যাসের প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে বিভিন্ন দল এবং উপদল সম্পর্কে জানা। তাহলে বলো, শ্রেণীবিন্যাসের প্রথম উদ্দেশ্য আমরা কি লিখতে পারি? যে বিভিন্ন দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। কিসের? দল এবং উপদল সম্পর্কে, উদ্ভিদ প্রাণীদের যত দল উপদল রয়েছে এদের সম্পর্কে জ্ঞান আহরণ করা। এটাকে আমরা প্রথম উদ্দেশ্য দিতে পারি। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জীবজগতের যত ভিন্নতা রয়েছে এই ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তাহলে দেখো, প্রথমটা কি শিখলাম? শ্রেণীবিন্যাসের প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে বিভিন্ন দল এবং উপদল সম্পর্কে জানা। দ্বিতীয় যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা জীবজগতের যত ভিন্নতা আছে সেই ভিন্নতার দিকে আলোকপাত করে যে আহরিত জ্ঞানটা আমরা পেলাম সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করা। তাহলে প্রথমে তুমি দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করলা, এরপরে তুমি জীবজগৎকে ভিন্নতার ভিত্তিতে আলোকপাত করে সেই আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করলা। সংরক্ষণ করার পরে কি করতে হবে? শুধু সংরক্ষণ করে রেখে দিলে কি হবে? নাকি সারা পৃথিবীতে সেটাকে উপস্থাপন করতে হবে? তাহলে এরপর আমরা যেটা করব, সেই আহরিত জ্ঞানকে সংক্ষিপ্তভাবে সারা পৃথিবীর কাছে তুলে ধরবো, অর্থাৎ আমরা সেটাকে উপস্থাপন করব এবং প্রতিটা জীবকে আমরা শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করব এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা কিন্তু আমরা করব এবং জীব এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে সংরক্ষণ, সেম কথাবার্তা। তাহলে আমি যদি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করি যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লেখো, তোমরা সেটাকে পয়েন্ট আকারে লিখবা, 4-5টা পয়েন্ট লিখতে পারো। প্রথম পয়েন্ট লিখতে পারো যে আমরা দল উপদল সম্পর্কে জানবো। দ্বিতীয়ত তুমি শিখতে পারো হচ্ছে কি, যে জীবজগতের যে ভিন্নতা, ভিন্নতার দিকে আলোকপাত করে তুমি যেটা করতে পারো সেই আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারো। সংরক্ষণ করলেই হবে না, সেটাকে সারা পৃথিবীর কাছে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারো এবং বিভিন্ন রকম জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করতে পারো এবং সেগুলা সর্বোপরি যাতে জীবজগৎ এবং মানব কল্যাণে উপকারে আসে সেটার জন্য এই সকল বিষয়গুলোকে তুমি সংরক্ষণ করতে পারো। তাহলে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা বুঝতে পেরেছো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা জীবজগৎ নিয়ে আলোচনা করব। তোমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং তার আগে জীবের শ্রেণীবিন্যাসে তোমরা দেখেছিলে যে ক্যাওলাস লিনিয়াস কিন্তু শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং তিনি কিন্তু একটা সময়ে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুটি রাজ্যে কিন্তু ভাগ করেন। সো এখানেই প্রথমে এই কথাটা লেখা আছে যে ক্যাওলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে, উদ্ভিদ জগৎ আমি একটু দেখাই তোমাদেরকে যে কি জগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে দুটি রাজ্যে কিন্তু শ্রেণীবিন্যাস করা হতো, যেটা আমরা আগেই শিখে এসেছি। তাহলে ক্যাওলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামে দুইটা রাজ্যে কিন্তু বিবেচনা করা হতো। কিন্তু এর পরবর্তীতে একজন বিজ্ঞানী আসলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হুইটটেকার। সেই বিজ্ঞানীর নাম কি বলো? সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হুইটটেকার। কত সালে খেয়াল করো? 1969 সালে। কত সালে? এই সালটা একটু মনে রাখবা। 1969 সালে বিজ্ঞানী হুইটটেকার, বিজ্ঞানীকে হুইটটেকার, সে কি করছে দেখো, সে আরো ডিটেলসে জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করার ট্রাই করছে। সে আরো ডিটেলসে বলতে সে কি করছে, সে কোষে ডিএনএ আরএনএ এর প্রকারভেদের উপর ভরসা রাখছে বা প্রকারভেদের উপর খেয়াল রাখছে। সে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস, এই সব কিছুর উপর তথ্য উপাত্ত কালেক্ট করে সেই সকল তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সে জীবজগৎকে কিন্তু তিনি 5টা রাজ্য বা 5 কিংডম, যেটাকে আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বলি, সেটাতে ভাগ করছে। তাহলে আমি তোমাদেরকে একটু সহজে বলি আরেকবার। ক্যাওলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামে দুইটা পৃথক রাজ্যে ভাগ করা হতো। কিন্তু পরবর্তীতে 1969 সালে বিজ্ঞানী হুইটটেকার তিনি আরো ডিটেলসে জিনিসটা বের করার চেষ্টা করেছেন। তিনি ডিএনএ আরএনএ এর প্রকারভেদ, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, কোষের খাদ্যাভ্যাস, এই সবকিছুর উপর তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তিনি জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে। তোমরা কিন্তু 5টা রাজ্যের নাম জানো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই,
প্লান্টি, অ্যানিমেলিয়া, তাই না? এখন চিন্তা করো এরপরে কি হয়েছে, এই হুইটটেকার কি করলো তাইলে, হুইটটেকার 5টা রাজ্যে ভাগ করছে না, যেটাকে আমরা বলি 5 কিংডম। তাহলে হুইটটেকার কি করছে, 5 কিংডমে ভাগ করছে না। এরপরে দেখো এটা কত সালে, 1969 সালে। তারপরে দেখো 1974 সালের দিকে 1974 আরেকজন বিজ্ঞানী আসলো, তার নাম হচ্ছে মার্গিউলিস। তার নাম কি বলো, তার নাম হচ্ছে মার্গিউলিস। এই মার্গিউলিস কি করছে, হুইটটেকারের যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম, এই 5 কিংডমকে আরো সুন্দর করে একটু গুছিয়ে লিখছে। তিনি গুছিয়ে কি লিখছে চলো আমরা একটু তোমাদেরকে বোঝাই দেই। দেখো আমরা সবাই কিন্তু জানি যে 1969 সালে বিজ্ঞানী হুইটটেকার সে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস আবিষ্কার করছে। তার মানে সে কি করছে, সে 5টা রাজ্যকে ভাগ করছে। কি কি রাজ্যে দেখো, মনেরা রাজ্য 1, প্রোটিস্টা রাজ্য 2, ফানজাই রাজ্য 3, প্লান্টি রাজ্য 4 এবং অ্যানিমেলিয়া রাজ্য 5। এই 5টা রাজ্যে কিন্তু হুইটটেকার এটাকে ভাগ ভাগ করছে। এরপরে কি হয়েছে, এরপরে 1974 সালের দিকে বিজ্ঞানী মার্গিউলিস সে কিছুই করে নাই, জাস্ট এই হুইটটেকারের যে আবিষ্কৃত পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস এটাকে আর একটু মডিফাই করছে। সে মডিফাই করে বলছে ঠিক আছে 5টা রাজ্যই আছে, বাট এই 5টা রাজ্য, 2টা রাজ্যকে আমরা বলি কিংডম, এই 5টা রাজ্য 2টা সুপার কিংডমের অন্তর্ভুক্ত হবে। তাহলে মার্গিউলিস কি করলো, তিনি এসে প্রথমে এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে ভাগ করলো। হ্যাঁ, আমরা একটাকে লিখতে পারি কি, দেখো একটাকে আমরা লিখতে পারি সুপার কিংডম 1, সুপার কিংডম 1, এবং আরেকটা তিনি কি হিসেবে ভাগ করলো, সুপার কিংডম 2, সুপার কিংডম 2। এবার খেয়াল করে দেখো তো, এই সুপার কিংডম 1 এর মধ্যে মার্গিউলিস কাকে রাখছে, এক্স্যাক্টলি তুমি যেটাই ভাবছো, সুপার কিংডম 1 এর মধ্যে রাখছে হচ্ছে মনেরা রাজ্যকে। তাহলে উনি মার্গিউলিস এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে ভাগ করছে, মনেরাকে উনি দিছে হচ্ছে সুপার কিংডম 1-এ, এবং বাদ বাকি যে 4টা আছে অর্থাৎ এই প্রোটিস্টা থেকে শুরু করে অ্যানিমেলিয়া পর্যন্ত এটা উনি রাখছে হচ্ছে সুপার কিংডম 2-এ। তাহলে আমি আরেকবার তোমাদেরকে ফাইনালি রিভিউ করে দিই। ক্যারোলাসলিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত, আমি এই সাইডে চলে যাই। দেখো ক্যারোলাসলিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামে পৃথক 2টা রাজ্যে কল্পনা করা হতো বা বিবেচনা করা হতো। এরপর 1969 সালে হুইটটেকার এসে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করছে। পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস ওই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের মধ্যে আনছে। সুপার কিংডম 1-এর মধ্যে রাখছে রাজ্য 1-কে অর্থাৎ মনেরাকে, এবং বাকি যে 4টা রয়েছে এই 4টা রাজ্যকে তিনি সুপার কিংডম 2-এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সো আশা করছি তোমরা জীবজগৎ সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা 5টা জীবজগৎ আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। আগের ক্লাসে তোমরা শিখেছিলে যে বিজ্ঞানী হুইটটেকার 5টা রাজ্যে ভাগ করছিল জীবজগৎকে। পরবর্তীতে বিজ্ঞানী মার্গিউলিস 1974 সালে ইন 1974 সেই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেছিলেন। সো আমরা চলো একটু ওইটা নিয়ে আরেকটু কথাবার্তা বলে ফেলি। তাহলে মার্গিউলিস, খেয়াল করো, মার্গিউলিস কিন্তু জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আরেকটা হচ্ছে সুপার কিংডম 2, সুপার কিংডম 2। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে উনি যে 2টা সুপার কিংডমে ভাগ করলো এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলো। উনি যেটার উপর ভিত্তি করে ভাগ করলো সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, মানে নিউক্লিয়াসের উপর তিনি বিশেষভাবে আলোকপাত করেছিলেন। আরো অনেক কিছু, তোমরা 2টা জিনিসের নাম শুনছো না, একটা হচ্ছে আদিকোষী জীব, একটা প্রকৃতকোষী জীব বা আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক জীব। উনি কিন্তু মূলত এই আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিকের উপর আলোকপাত করে বা ফোকাস করেই কিন্তু উনি 2টা সুপার কিংডমে ভাগ করছিল। এবং প্রথম যে সুপার কিংডমটা সেটার নাম দিয়েছে উনি প্রোক্যারিওটা, এবং দ্বিতীয় যে সুপার কিংডমটা তার নাম দিয়েছে তিনি ইউক্যারিওটা। তো আমরা চলো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার একটু বৈশিষ্ট্য বা ওর নাম থেকে অর্থ বোঝার চেষ্টা করি। তোমরা সবাই মনে রাখবা এই প্রো মানে হচ্ছে আদি। তাহলে বলো প্রো মানে কি, পূর্বে বা আদি। ক্যারিওটা, এই ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও মানে কি, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস।
এবং তো লাস্টে যে আটা আছে না, আটা, এই আটা কথাটা আসছে এট থেকে। এই এট মানে হচ্ছে আছে। এট মানে কি বলো? আছে। তাহলে প্রোক্যারিওটা কারা? প্রোক্যারিওটা হচ্ছে তারাই যাদের আদি নিউক্লিয়াস আছে। তাহলে প্রোক্যারিওটা হচ্ছে তারা যাদের আদি নিউক্লিয়াস আছে, অর্থাৎ তাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কিন্তু, তাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়। আদি নিউক্লিয়াস কি সুগঠিত হবে? অবশ্যই না। আদি নিউক্লিয়াস কিন্তু সুগঠিত হবে না। কেন সুগঠিত হবে না? অনেক কারণ আছে। কারণ ওর নিউক্লিয়াসে কিন্তু, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এগুলা কিন্তু কোনোটাই এই আদি কোষী যারা বা প্রোক্যারিওটা যারা, ওদের কিন্তু থাকবে না। এবং আরো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে একমাত্র রাইবোজোম ব্যতীত, রাইবোজোম, এই রাইবোজোমটা এদের আছে, বাট রাইবোজোম ব্যতীত আর কিছুই কিন্তু এদের নাই। তার মানে কি? এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, এদের প্লাস্টিড নাই, এদের মাইটোকন্ড্রিয়া নাই, এদের গলগি বডি নাই। এদের একমাত্র রাইবোজোম ব্যতীত কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কিন্তু থাকে না। ক্লিয়ার আমার কথা? এবং এদের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা কিন্তু নর্মাল ডিএনএ, অর্থাৎ আমরা যেটা জানি ডিএনএ সূত্রাকার হয়, সূত্রাকার ডিএনএ থাকে না, এদের মধ্যে থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এদের মধ্যে কি থাকে বলো? বৃত্তাকার ডিএনএ থাকে। এবং আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি, সেই জিনিসটা হচ্ছে, আমরা যদি ক্রোমোজোমকে লিখি, তাহলে আমরা লিখলাম ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমকে থেকে কিন্তু আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে ডিএনএ, তাহলে ক্রোমোজোমকে আমরা দুইটা জিনিস পাই, ক্রোমোজোম ইকুয়াল টু দুইটা জিনিস, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। বলো একটা ডিএনএ আর একটা এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তোমরা মনে রাখবা, এদের ক্রোমোজোমে ক্রোমাটিন বস্তু আছে, ডিএনএ কিন্তু আছে বৃত্তাকার, বাট ওদের কিন্তু হিস্টোন প্রোটিনও কিন্তু নাই। তাহলে এই সব বৈশিষ্ট্যের কারণে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ এরা প্রোক্যারিওটা। আর এই যে ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে গুড। ইউ মানে কি? গুড। তুমি গুড না? ইউ, তুমি গুড। সো গুড মানে কি? প্রকৃত। তাহলে এদের কি প্রকৃত নিউক্লিয়াস আছে। প্রকৃত নিউক্লিয়াস আছে মানে কি? ওদের ক্রোমোজোমের ডিএনএও আছে, হিস্টোন প্রোটিনও আছে। ওদের বৃত্তাকার ডিএনএ না, সূত্রাকার ডিএনএ আছে। ওদের নিউক্লিয়াস সুগঠিত, ওদের নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার রেটিকুলাম সবকিছু আছে। ওদের রাইবোজোম ছাড়াও সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবই ওদের কিন্তু আছে। তো এই সকলের উপর ভিত্তি করে কিন্তু মার্গিউলিস জীবজগৎকে প্রথমে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা। তো এই সুপার কিংডম 1 এর যে রাজ্যটা অন্তর্ভুক্ত, সেই রাজ্যটার নাম কিন্তু হচ্ছে মনেরা। তাহলে একটা কথা আমি ক্লাস শুরু করার আগে বলে দেই, মনেরা রাজ্য যেহেতু প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত, সকল বৈশিষ্ট্য কিন্তু এইগুলার মতো থাকবে। সো প্রোক্যারিওটার বৈশিষ্ট্যের সাথে সবই মিলবে। আবার ইউক্যারিওটা যেহেতু চারটা রয়েছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, সো ইউক্যারিওটায় কিন্তু ওই যে চারটা, ওই চারটার প্রত্যেকটা বৈশিষ্ট্যে এই ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যা সুকেন্দ্রিক যে নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে। তো চলো আমরা কথা না বলে আমরা প্রথম যে রাজ্যটা রয়েছে, সেই রাজ্যটা অর্থাৎ মনেরা রাজ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আমরা কিন্তু চলে গেছি আরেকটায়, আমরা চলো মনেরা রাজ্য নিয়ে আলোচনা করি। সরি, এর আগেই আছে। সো আমরা মনেরা রাজ্য নিয়ে আলোচনা করি। তো প্রথম কথা আমরা দেখলাম যে সুপার কিংডম 1 যেটা, এই সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা। কেন প্রোক্যারিওটা? তোমরা শিখে আসছো এরা আদিকোষ, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। যারা আদিকোষী হয় এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এককোষী হবে, অর্থাৎ একটা মাত্র কোষ দ্বারা এদের জীবদেহ গঠিত। আমরা কোষ বিভাজন অধ্যায়ে শিখেছি যে এককোষী কারা কারা রয়েছে, ব্যাকটেরিয়া, তারপর না ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপরে হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। হ্যাঁ, এগুলো কিন্তু এককোষী ছিল। তো এইখানেও কিন্তু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এরা কিন্তু এর উদাহরণ হবে। এবং ব্যাকটেরিয়া কি? আমরা দেখছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র লাগে দেখতে, ওরা মাইক্রোবায়োলজির অংশ। আমরা পড়েছিলাম ফলিত জীববিজ্ঞানে। তো এটা কিন্তু আণুবীক্ষণিক। এবং মনেরা রাজ্য সম্পর্কে যতগুলো বৈশিষ্ট্য তোমরা শিখবা, খেয়াল করে দেখো, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই প্রোক্যারিওটার সাথে মিল থাকবে। যেমন দেখো, এরা এককোষী, এরা এককোষী। এদের ক্রোমাটিন বস্তু কিন্তু আছে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা কিন্তু এদের নাই। এটা আমি তোমাদেরকে একটু আগে শেখাইছি। এদের ক্রোমাটিন বস্তু থাকবে, বাট নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকবে না। এদের প্লাস্টিড থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এবং সেই রাইবোজোমটা থাকে, এদের একমাত্র রাইবোজোম থাকে। এবং আমরা জানি কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস, মিওসিস একটু উন্নত, অ্যামাইটোসিসের মধ্যেই কিন্তু একটা পরে দ্বিবিভাজন। সো এরা কিন্তু দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু এরা আলটিমেটলি কোষ বিভাজন সম্পন্ন করবে। ক্লিয়ার আমার কথা?
এখন একটা জিনিস খেয়াল করো, যারা অনুন্নত, এরা কি উন্নত না অনুন্নত? এরা যেহেতু আদিকোষী, এরা অনুন্নত না? অনুন্নতরা কিন্তু একা একা বাস করতে, স্বাধীনভাবে বাস করতে ভয় পায়। যার কারণে এরা দেখো কি করে, এরা একসাথে কলোনি আকারে, কলোনি মানে কি, কলোনি মানে একটা গ্রুপ বা দল, এরা কলোনি আকারে বসবাস করে, এই জন্য এরা হচ্ছে কলোনিয়াল। এবং এরা দেখো ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি, একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে যদি একটা সুতার মতো অংশ গঠন করে। ফিলামেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইট স্ট্রাকচার, মানে সুতার মতো গঠন গঠন করে, তখন তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে এটা। যেমন খেয়াল করে যে ব্যাকটেরিয়া, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, অনেকগুলা ব্যাকটেরিয়া একটার উপর আরেকটা সজ্জিত হয়ে দেখো কিন্তু সুতার মতো অংশ গঠন করতেছে। এইটাই, এর জন্য আমরা এদেরকে বলছি ফিলামেন্টাস। এবং এরপরে খেয়াল করে দেখো তো, এরা যেহেতু অনুন্নত, মনে রাখবা যত অনুন্নত জীব রয়েছে, যেমন ধরো এরা অনুন্নত, এরপর আমরা দেখবো প্রোটিস্টা, ওদের মধ্যেও কিন্তু কিছু অনুন্নত রয়েছে। তো ওরা সবাই কিন্তু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ কি, ধরো কথা কথা ব্যাকটেরিয়া তোমার হাতের এখানে আছে, সে এখানে প্রথমে কিছু এনজাইম ক্ষরণ করে দিবে, এরপরে এনজাইম দেওয়ার মাধ্যমে ওইখান দিয়ে আস্তে আস্তে করে সে তোমার দেহ থেকে রোটেন যে অংশটা আছে ওইটাকে কিন্তু সে শোষণ করবে। মানে হচ্ছে কি, তোমার দেহ থেকে সে বিভিন্ন রকম খাদ্য শোষণ করে করে, যেমন ধরো একটা মৃতজীবী ব্যাকটেরিয়া, যারা একটা মৃত মানুষের দেহে যায়, এরপর ওই ব্যাকটেরিয়া কি করে, ওর দেহকে পচায় দেয়। কিভাবে পচায় দেয়? রোটেন বললাম না, কেন পচায় দেয়? ওর থেকে খাদ্য গ্রহণ করে করে ওটাকে পচিয়ে ফেলে। ওকে, সো এই মনের রাজ্যের উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই মনের রাজ্যের উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, তোমরা একটু মনে রাখবা, এই সায়ানো ব্যাকটেরিয়া কি কিন্তু একসময় মানুষ ভুল করে নীলাভ সবুজ শৈবাল বলে ডাকতো। আসলে কিন্তু এটা শৈবাল নয়, এটা কিন্তু ব্যাকটেরিয়া। কেন এটাকে সায়ানো ব্যাকটেরিয়াকে নীলাভ সবুজ শৈবাল বলতো? শৈবালের মতো দেখতে কিছুটা এবং নীল নীল কালার ছিল, এই জন্য এটাকে নীলাভ সবুজ শৈবাল বলে প্রথমে ভুল করে বিজ্ঞানীরা নাম দিয়েছিল নীলাভ সবুজ শৈবাল। আসলে কিন্তু এটা সায়ানো ব্যাকটেরিয়া। তো মনে রাখবা আরো অনেক কারণ আছে নীলাভ সবুজ সবুজ শৈবাল নাম রাখার। তার কারণটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি, এটা কিন্তু খাদ্য তৈরি করতে পারে। তো নর্মালি কি দেখো, আমরা এখানে একটা কথা লেখা আছে যে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে। কারা শোষণ পদ্ধতিতে করে? যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর সায়ানো ব্যাকটেরিয়া যেহেতু শৈবাল কেন নাম দিছিল, কারণ শৈবালও সালোক সংশ্লেষণ করতে পারে, শতে শৈবাল শতে সালোক সংশ্লেষণ, শৈবালও সালোক সংশ্লেষণ করতে পারে, এরাও সালোক সংশ্লেষণ করতে পারে, এই জন্য ভুল করে আসলে এটার নাম দিছিল নীলাভ সবুজ শৈবাল। বাট আসলে কিন্তু নীলাভ সবুজ শৈবাল বলে কিছু নাই, এটাকে আমরা বলবো সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে এখানে যে লাইনটা লেখা আছে যে প্রধানত এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণও করে। উদাহরণের ক্ষেত্রে দেখো নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলতেছি, আর ব্যাকটেরিয়া বলতেছি, এই ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কারা করে? নীলাভ সবুজ শৈবাল। আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে মনের রাজ্যের সকল বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এটা খুবই নর্মাল, মনের রাজ্য যেহেতু প্রোক্যারিওটা, এসব আদিকোষী বৈশিষ্ট্য থাকবে, এবং বাকিগুলো যেহেতু ইউক্যারিওটা, ওর সবগুলার প্রকৃত কোষী বা ইউক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে শিখেছি, এই বৈশিষ্ট্যগুলোর মতো কিন্তু থাকবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রোটিস্টা রাজ্য সম্পর্কে জানবো। আর আমরা সবাই কিন্তু জানি যে বিজ্ঞানী মার্কিউলিস যে দুইটা সুপার কিংডমে ভাগ করেছিল, তার মধ্যে সুপার কিংডম একের মধ্যে ছিল কিন্তু শুধুমাত্র মনেরা, এবং বাকি যে চারটা রাজ্য রয়েছে অর্থাৎ প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া, প্লান্টি, এগুলো সবগুলা কিন্তু হচ্ছে এই সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত হবে। এবং আমরা কিন্তু সবাই জানি সুপার কিংডম 2 যারা, এরা কিন্তু প্রকৃত কোষী বা এরা কিন্তু ইউক্যারিওটা। তোমাদেরকে বলেছিলাম ইউ মানে প্রকৃত, ক্যারিও মানে নিউক্লিয়াস, আটা মানে আছে, তাহলে এদের প্রকৃত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত। এখন খেয়াল করে দেখো তো, এর আগে আমরা যে আদিকোষী পড়েছিলাম, আদিকোষীর পরে যে প্রকৃত কোষী বা ইউক্যারিওটা পড়তেছি, এই ইউক্যারিওটা কিন্তু চারটা রয়েছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই চারটার মধ্যেও কিন্তু প্রথমটা হচ্ছে প্রোটিস্টা। খেয়াল করো, এই যে প্রোটিস্টা, এর শুরুতে দেখো আছে প্রো, এই প্রো মানে কিন্তু হচ্ছে প্রথম, তাহলে এরা হচ্ছে প্রথম সুকেন্দ্রিক। তাহলে প্রোটিস্টা কি বলো? প্রোটিস্টা হচ্ছে প্রথম সুকেন্দ্রিক। তাহলে যেহেতু প্রোটিস্টা প্রথম সুকেন্দ্রিক, তার মানে কিন্তু ওরা উন্নত ঠিকই, বাট ওদের কিন্তু আদি যারা অর্থাৎ আদিকোষী যারা, ওদের বৈশিষ্ট্যের সাথে অনেক মিল থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো কথার কথা, যারা গ্রামে থাকে, আধা যারা শহরে থাকে, তো প্রথম যখন গ্রাম থেকে কেউ শহরে আসে, ওর মধ্যে কিন্তু শহরের বৈশিষ্ট্য লাগা শুরু হয়, বাট গ্রামের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কিন্তু থেকে যায়। তো এই জন্য আমরা মনে রাখবো প্রোটিস্টা হচ্ছে প্রথম সুকেন্দ্রিক, তো ওর বৈশিষ্ট্য কিন্তু ম্যাক্সিমাম মনেরার সাথে মিল থাকবে। তাহলে আমি একটু এখানে লিখে দিই, ওর বৈশিষ্ট্য কিন্তু ম্যাক্সিমাম, ওর বৈশিষ্ট্য কিন্তু ম্যাক্সিমাম কার সাথে মিল থাকবে? ওর বৈশিষ্ট্য ম্যাক্সিমাম মনেরার সাথে মিল থাকবে। দেখো মনেরার সাথে কিন্তু, মনেরার রাজ্যের সাথে ওদের কিন্তু মিল থাকবে। কি মিল থাকবে একটু পরে আমরা বলতেছি, খেয়াল করো। তাহলে যেহেতু এটা ইউক্যারিওটা,
তাহলে এরা আলটিমেটলি কিন্তু ইউক্যারিওটা যারা ওরা কিন্তু উন্নত হবে, কিন্তু বললাম না যেহেতু প্রথম সুকেন্দ্রিক প্রথম উন্নত যেন আগের মতো বৈশিষ্ট্য মিল আছে। যেমন আমরা জানি মনেরা রাজ্যে কিন্তু মনেরারা এককোষী ছিল, তাই না? ওরা কিন্তু কলোনিয়াল ছিল, অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করত। ওরা কিন্তু ফিলামেন্টাস ছিল। ওরা কিন্তু শোষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করত, আবার ফটোসিনথেসিস পদ্ধতিতেও কিন্তু খাদ্য গ্রহণ করত। সো এই জিনিসগুলা কিন্তু টেকনিক্যালি মিল থাকবে, খেয়াল করে দেখো তো। তাহলে দেখো মনের রাজ্য যেমন ছিল এককোষী, এরা কিন্তু এককোষী, কিন্তু যেহেতু এরা সুকেন্দ্রিক হতে শুরু করছে, মানে প্রথম সুকেন্দ্রিক, মানে অলরেডি সুকেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু প্রথমটা উন্নত হওয়া শুরু করবে না, তো এই জন্য এরা বহুকোষীও কিন্তু হতে পারে, এককোষী বহুকোষী হতে পারে। মনের রাজ্য ছিল শুধু এককোষী, আর এরা এককোষী বহুকোষী হতে পারে। ক্লিয়ার? কারণ একটু উন্নত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমরা বলছিলাম যে মনের রাজ্যে এরা দলবদ্ধভাবে অর্থাৎ কলোনিয়াল ভাবে বসবাস করে। এরাও দেখো কলোনি আকারেও বসবাস করে, কিন্তু ওই যে উন্নত হচ্ছে না, এই জন্য এককভাবেও বসবাস করতে পারে। তাহলে খুবই নর্মাল। আগেরটা শুধু এককোষী ছিল, এরা এককোষী বা বহুকোষী। আগেরটা কলোনি বা দলবদ্ধভাবে বসবাস করতো, এরা দলবদ্ধও থাকতে পারে, এককও থাকতে পারে। তো বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, উন্নত হচ্ছে, এখনো পরিপূর্ণভাবে কিন্তু মানে যে আগেরগুলো ভুলে গেছে তা কিন্তু না। আচ্ছা, প্রোটিস্টা, যেহেতু প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটা, তাহলে এর কি কি বৈশিষ্ট্য থাকবে? এদের কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে, সকল ধরনের কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, ডিএনএ তে কিন্তু এদের হিস্টোন প্রোটিনও থাকবে, ডিএনএ আরএনএ সব থাকবে। দেখো কি আছে, এরা একটু আগে বললাম এককোষী বা বহুকোষী, এরা একক বা কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধ। এরাও কিন্তু আগেরটার মতো ফিলামেন্টাস, অর্থাৎ একটার উপর একটা উপজীবনী সংযুক্ত হয়ে সুতার মতো অংশ গঠন করে। এদের কিন্তু সুগঠিত কি আছে, নিউক্লিয়াস আছে। কেন সুগঠিত নিউক্লিয়াস আছে? কারণ ইউক্যারিওটাদের কি থাকবে? ইউক্যারিওটাদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকবে, এবং এদের ক্রোমাটিন বস্তু সহ নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। এই প্রোটিন কাকে কাকে বোঝাচ্ছে? হিস্টোন প্রোটিনকে বোঝাচ্ছে। তোমরা যারা মনের রাজ্যে আমার ক্লাস করোনি, ওই ক্লাসটা করে আসো, দেখতে পারবা যে ওইখানে কিন্তু দেখাইছিলাম যে ক্রোমোজোম ইকুয়াল টু ডিএনএ আর হিস্টোন প্রোটিন। তো আদি কোষে শুধুমাত্র ক্রোমোজোমের ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে না, বাট এদের কিন্তু সবগুলার হিস্টোন প্রোটিনও থাকবে, ডিএনএ আরএনএ সব থাকবে। এবং দেখো এদের সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে। আগের মতো এরা শোষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করতে পারে, আবার কেউ কেউ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতেও কিন্তু এরা করতে পারে। তো এইগুলো কিন্তু সবই তোমরা আগেরটার সাথে মিল পাচ্ছ, এই জন্য আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। যারা আগের ক্লাস করছো তারা কিন্তু এগুলো সব সহজে বুঝবা, যারা আগের ক্লাস করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা দেখবা, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। এরপরে দেখো আগেরটা ছিল কি, আগেরটা ছিল এই যে মনেরা, এরা অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন পদ্ধতিতে ওরা কি করতো, কোষ বিভাজন করতো না, এটা একটু উন্নত হয়েছে। তাহলে এরা মাইটোসিস পদ্ধতিতে কিন্তু ওদের অযৌন জননটা নরমালি সম্পাদন করতে পারে, এবং এরা কনজুগেশনের মাধ্যমে ওরা যৌন প্রজনন করে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কারা কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে, অ্যান্সার হচ্ছে প্রোটিস্টা। কনজুগেশন কি জিনিস দেখো, বলা আছে জৈবনিকভাবে ভিন্ন বাট গঠনগতভাবে এক, অর্থাৎ ধরো আকার আকৃতি গঠনে এক বাট বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট, এমন কোন দুটা গ্যামিটের মধ্যে মিলনের মাধ্যমে যৌন প্রজনন হয়। তাহলে কনজুগেশন হচ্ছে সেই ধরনের যৌন প্রজনন যেখানে জৈবনিকভাবে মানে বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট বাট গঠনগতভাবে এক, এরকম দুইটা গ্যামিটের মধ্যে যে মিলন। গ্যামিট মানে কি জানো? গ্যামিট মানে বর বা কোণে, অর্থাৎ বর বা কোণে মানে কি শুক্রাণু বা ডিম্বাণু, এমন দুইটা গ্যামিটের মধ্যে মিলনকে আমরা বলছি হচ্ছে কনজুগেশন। কিন্তু মনে রাখবা এরা যেহেতু এখনো পরিপূর্ণ উন্নত না, এই জন্য এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। আর প্রোটিস্টার উদাহরণ কি কি? অ্যামিবা হতে পারে, প্যারামাইসিয়াম হতে পারে, এককোষী বা বহুকোষী শৈবাল হতে পারে। সো আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে প্রোটিস্টা রাজ্য সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে আমরা ফানজাই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটার দ্বিতীয় রাজ্য ফানজাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো এই যে ফানজাই, এই ফানজাই কথাটা কিন্তু আসছে হচ্ছে যে শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে ফানগাস। ফানজাই কি থেকে আসে? তোমরা কিন্তু শুনছো ফানগাস, কি শুনছো? তোমরা কিন্তু শুনছো হচ্ছে ফানগাস, তাই না? এই ফানগাস কি জিনিস বলো তো? মাশরুম শুনছো না তোমরা? মাশরুম, বা যেটাকে আমরা বলি হচ্ছে ছত্রাক, ঠিক আছে? ওইগুলা থেকে কিন্তু এটা আসছে। তো ফানজাই হচ্ছে ছত্রাক বা মাশরুম, যেটাকে আমরা ব্যাঙের ছাতা অনেক সময় তোমরা বলে থাকো, তাই না? তো ওইগুলা হচ্ছে এই ফানজাই। একটা কথা মনে রাখবা, ফানজাই নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখার নাম হচ্ছে মাইকোলজি। ফানজাই নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইকোলজি। সবাই যেন লজি মানে জ্ঞান বা বিদ্যা, আর এই মাইকো কথাটা কিন্তু আসছে মাইকিস থেকে, একটা গ্রিক শব্দ মাইকিস থেকে। এই মাইকিস মানে কিন্তু ফানগাস, ফানগাস মানে কি? মাশরুম বা যেটাকে আমরা বলি ছত্রাক। ক্লিয়ার আমার কথা?
সো এর কিছু বৈশিষ্ট্য আগের দুইটার সাথে মিল আছে। যেমন তোমরা মনেরা রাজ্যে পড়ছিলাম, মনেরা রাজ্যের যে সকল প্রাণীরা রয়েছে, মনেরা রাজ্যের এবং প্রোটিস্টা রাজ্যের যে সকল জীব রয়েছে, তারা কিন্তু তোমার শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। সো এরাও কিন্তু শোষণ পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই, এদের তিনজনের একটা কমন জিনিস হচ্ছে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। যদিও মনেরা এবং প্রোটিস্টা এরা ফটোসিনথেসিসও কিন্তু করতে পারে বা সালোক সংশ্লেষণও করতে পারে, বাট ফানজাই কিন্তু কোনোভাবেই সালোক সংশ্লেষণ করতে পারে না। কেন ফানজাই বা ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে না? তোমরা সবাই জানো সালোক সংশ্লেষণ করতে গেলে ক্লোরোফিল লাগে। তোমরা সবাই জানো সালোক সংশ্লেষণ করতে গেলে ক্লোরোফিল লাগে, ক্লোরোফিল লাগে। আর ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, আর ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, তাই না? তো ছত্রাক যারা বা ফানজাই যারা, ওদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। যাদের ক্লোরোপ্লাস্টই নাই তাদের কিন্তু ক্লোরোফিলও নাই। তাহলে দেখো এরা কিন্তু ক্লোরোপ্লাস্ট এদের দেহে অনুপস্থিত। তাহলে যেহেতু এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, তাহলে এরা কিন্তু কখনোই ক্লোরোফিল পাবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ করতে পারবে না। তারা শোষণ পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করবে। বাট আগের যে দুইটা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ছিল মনেরায়, সায়ানোব্যাকটেরিয়া কিন্তু তোমার ছিল, মানে ওরা সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্ট ছিল, এই জন্য কিন্তু ওরা আলটিমেটলি কি করতে পারছিল, ক্লোরোপ্লাস্ট এর মতো কোনো কিছু ছিল যার কারণে কিন্তু ওরা সালোক সংশ্লেষণ করতে পারছিল। বাট এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য ওরা সালোক সংশ্লেষণ করতে পারে না। শুধুমাত্র শোষণ পদ্ধতিতে কিন্তু ওদের খাদ্যটা গ্রহণ হয়। এরপরে খেয়াল করে দেখো, এরা অধিকাংশই স্থলজ বা ডাঙায় বাস করে। খুব নর্মাল, তোমরা মাশরুম কোথায় দেখছো? স্থলে দেখছো না? তাহলে ছত্রাকের ম্যাক্সিমাম সবাই ডাঙায় বাস করে, স্থলে বাস করে। এরা ম্যাক্সিমাম মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে। খেয়াল করে দেখবা, ধরো একটা কথার কথা, তোমার হাত, এই হাতের উপর ধরো ছত্রাকে অনেক সময় না ছত্রাকের সংক্রমণ হয়েছে। তো ছত্রাকের সংক্রমণ হয়েছে মানে কেউ পরজীবী না, তোমার দেহ থেকে খাদ্য শোষণ করে সে গ্রহণ করবে না, এই জিনিসটা কিন্তু এখানে বলছে। তাহলে এরা কিন্তু অধিকাংশ পরজীবী হয়, এবং মৃত উদ্ভিদের প্রতি যখন পরজীবী হয় তখন তাকে বলা হয়, মৃত উদ্ভিদ বা প্রাণীর উপর যখন পরজীবী হয় তখন তাকে বলা হয় মৃতজীবী। তো মৃতজীবীও কিন্তু হয়। এরাও কিন্তু অতটা উন্নত এখনো হয় নাই। এরা কিন্তু অতটা উন্নত হয় নাই, যেটা বলতে চাচ্ছিলাম, এরাও কিন্তু মোটামুটি অনুন্নত। সো এরাও কিন্তু এককোষী। কিন্তু এদের দেহে কিন্তু মাইসেলিয়াম থাকে। মাইসেলিয়াম কি জিনিস? সরু সুতার মতো অংশ। এই সরু সুতার মতো অংশ দিয়ে ওদের জীবদেহ গঠিত। কিন্তু এরা কিন্তু এককোষী। ক্লিয়ার? সুতার মতো অংশ মানে কিন্তু এরা বহুকোষী তা না, একটা একটা করে কোষ মিলে এই মাইসেলিয়াম গঠন করছে। আচ্ছা, এরা ফানজাই, এরা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত না? ফানজাই যেহেতু ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, তাহলে এদের কিন্তু নিউক্লিয়াস অবশ্যই কি হবে? এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে যে এদের কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত। এটা কিভাবে মনে রাখবা? তাহলে আমি তোমাদেরকে একটু আগেই বলছি, ফানজাই হচ্ছে ছত্রাক। দেখো ফানজাই হচ্ছে ছত্রাক, আর ছত্রাক লিখতে গেলে লাস্টে ক আসে, এই ক দিয়ে মনে রাখবা কাইটিন। তাহলে কয়েকবার আমার সাথে বলো, এখনই পড়া হয়ে যাবে। ফানজাই মানে হচ্ছে ছত্রাক, আর ছত্রাকের লাস্টে ক আছে, কতে মনে রাখবা কাইটিন। তাহলে ফানজাই মানে হচ্ছে ছত্রাক, ছত্রাকের লাস্টে ক আছে, কতে হচ্ছে কাইটিন। তাহলে এদের কোষ প্রাচীর কি নির্মিত? এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। এবং এদের উদাহরণ সবাই জানো, ছত্রাক কি কি আছে? মাশরুম, তোমরা পেনিসিলিয়ামের নাম শুনছো, ইস্টের নাম শুনছো, এগুলাই হচ্ছে কিন্তু ফানজাইয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ফানজাই সম্পর্কে কি কি শিখলাম? এরা যদি ইউক্যারিওটা, এদের নিউক্লিয়াস সুগঠিত, সকল ধরনের কোষাঙ্গাণু থাকবে, এগুলো বারবার বলতেছি না। এবং এরা কিন্তু হচ্ছে অধিকাংশ স্থলজ, পরজীবী হয়, মৃতজীবীও হতে পারে। এরা এককোষী, তবে সরু সুতার মতো দড়ির মতো অংশ দিয়ে ওদের মাইসেলিয়াম গঠিত। এবং এদের কোষ প্রাচীর ছত্রাক লাস্টে ক, সো কাইটিন দ্বারা নির্মিত। এদের যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, তো সালোক সংশ্লেষণ করার কোনো উপায় নাই, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবং এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কিন্তু বংশবৃদ্ধি করে। এ কথাটা মনে রাখবা, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। কিভাবে? ধরো কথার কথা, এটা একটা স্পোর, এই স্পোর থেকে কি হবে? ও এখন বংশবৃদ্ধি করবে। সো আরো ধরো দুইটা স্পোর হলো, এই দুইটা থেকে ধরো আরো চারটা হলো। এইভাবে করার মাধ্যমে কিন্তু ওরা আসলে বংশবৃদ্ধি করবে, যেহেতু ওদের মিওসিস পসিবল না। ওদের দেহে শুধুমাত্র হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টির মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করা পসিবল। সো আশা করি তোমরা ফানজাই রাজ্য সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা প্লান্টি রাজ্য নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমরা যে রাজ্যটা পড়বো সেই রাজ্যটা কিন্তু তোমাদের খুবই সুপরিচিত একটা রাজ্য, নাম হচ্ছে প্লান্টি। প্লান্টি কথাটা প্লান্ট থেকে আসছে, তাই না? প্লান্ট মানে কি? গাছগাছালি, তোমরা সবাই জানো। সো যেহেতু এরা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, অর্থাৎ সুপার কিংডম 2 এর সকলেই কিন্তু ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই কিন্তু এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত হবে, স্বাভাবিক, যেহেতু ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। এবং এরা যেহেতু উদ্ভিদ, তাহলে উদ্ভিদ অবশ্যই উদ্ভিদের প্লাস্টিড থাকবে। প্লাস্টিড 3 প্রকার তোমরা জানো, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড যদি থাকে, এদের ক্লোরোপ্লাস্টও আছে।
ক্লোরোপ্লাস্ট আছে মানে এদের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে মানে তারা সালোক সংশ্লেষণ করতে পারবে। একটা উদ্ভিদ কিন্তু অবশ্যই অনেক 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 উন্নত, তাহলে এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান হবে। যারা উন্নত তাদের ক্রোমোজোম কিন্তু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড হয়, তাই না? তাহলে এদের কিন্তু ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, এবং এদের অবশ্যই যেহেতু উদ্ভিদ তাহলে এদের ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে মনে রাখবো, উদ্ভিদেও ভ্রূণ সৃষ্টি হয়, মানুষেও কিন্তু ভ্রূণ সৃষ্টি হয়। উদ্ভিদেও ভ্রূণ সৃষ্টি হয়, অর্থাৎ প্লান্টিতে ভ্রূণ সৃষ্টি হবে, অ্যানিমেলিয়া যে পড়বো আমরা সেখানেও কিন্তু ইনশাল্লাহ দেখবো যে ভ্রূণ সৃষ্টি হয়েছে। এবং খেয়াল করো, আমরা সবাই জানি ম্যাক্সিমাম উদ্ভিদ কিন্তু ডাঙায় থাকে, তাই না? অর্থাৎ অধিকাংশ উদ্ভিদই কিন্তু স্থলজ, বাট তোমরা কিন্তু অনেক প্রাণী মানে অনেক উদ্ভিদ কিন্তু তোমরা জলের মধ্যেও দেখছো, দেখবা ইভেন বড় বড় সমুদ্রের নিচেও কিন্তু অনেক উদ্ভিদ জগৎ রয়েছে। তাহলে ওরা অধিকাংশই স্থলজ, বাট অসংখ্য জলজ প্রজাতিও কিন্তু রয়েছে। এখানে একটা কথা খেয়াল করে দেখো, যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। এই অ্যানাইসোগ্যামাস কি জিনিস সেটা তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা যদি লিখি, ওরা যেটা লিখছে ওদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, অ্যানাইসোগ্যামাস ধরনের। আমরা ভাগ করে ফেলি, দেখো এন আইসো গ্যামাস, তাহলে এন প্লাস আইসো প্লাস গ্যামাস। ওকে, মনে রাখবা এন, আমরা সবাই জানি ইংলিশে কোনো শব্দে যদি এ বা এন থাকে তাহলে ইংরেজিতে এ বা এন দ্বারা একটি বোঝায়, বাট বায়োলজিতে কোনো শব্দে যদি বায়োলজিতে কোনো শব্দে এ বা এন থাকে তাহলে ওইটা দ্বারা না বা নাই বা নেগেটিভ কোনো কিছু বোঝায়। যেমন ধরো বায়োটিক মানে জীবন আছে, তাহলে অ্যাবায়োটিক মানে কি? জীবন নাই। বায়োটিক মানে জীবন আছে, অ্যাবায়োটিক মানে কি? জীবন নাই। অ্যারোবিক রেসপিরেশন মানে সবাত শ্বসন, যেখানে অক্সিজেন লাগে, তাহলে অ্যান অ্যারোবিক রেসপিরেশন মানে কি? অক্সিজেন লাগে না। ঠিক তেমনি এই এন দ্বারা আসলে এখানে না বোঝাইছে বা নাই বোঝাইছে বা নেগেটিভ কোনো কিছু বোঝাইছে, আসলে না বোঝাইছে, এখানে আমরা নাই লিখি, বলে এখানে কি বোঝাইছে? এখানে না বোঝাইছে, বলে এখানে কি বোঝাইছে? না বোঝাইছে। আইসো মানে সমান, আজকে থেকে আজীবন মনে রাখবা, আইসো মানে হচ্ছে সমান। সমান মানে কি? তোমরা আইসোমার যখন পড়বা সমানু তখন বুঝতে পারবা। আইসো মানে হচ্ছে সমান। যদি ধরো দুইটার গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাদের কার্বন সংখ্যা সমান, তাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো যেহেতু আণবিক সংকেত একই সমান, যেন ওরা একে অপরের আইসোমার বা সমানু। এটা কেমিস্ট্রিতে তোমরা শিখবা। তাহলে আইসো মানে হচ্ছে সমান। গ্যামাস কথাটা গ্যামিট থেকে আসছে, গ্যামিট, গ্যামাস কথাটা গ্যামিট থেকে আসছে। আর তোমাদেরকে আমি বলছিলাম এই গ্যামিট মানে হচ্ছে বর বা কোণে। এই গ্যামিট মানে হচ্ছে বর বা কোণে। বর মানে কি? ধরো শুক্রাণু, এটা হচ্ছে বর, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, এটা হচ্ছে কোণে, তাই না? তো এই গ্যামিট মানে কিন্তু বর বা কোণে। হ্যাঁ, সো এন আইসোগ্যামাস মানে তাহলে কি দাঁড়ালো? যে গ্যামিট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু বর বা কোণে ওরা কি সমান আকার আকৃতি বিশিষ্ট হবে নাকি ভিন্ন? ওরা সমান হবে না, তাহলে ওরা ভিন্ন হবে না। তাহলে এইটাই বলছে, যাদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, মানে এরা আকার আকৃতি শারীরবৃত্তীয় যত কিছু আছে সবকিছুতে কিন্তু ভিন্ন ধর্মী। ভিন্ন ধর্মী মানে কি? সমান না। সমান না মানে কি? একই রকম না, ভিন্ন। তারা ভিন্ন ধর্মী। ক্লিয়ার? দুটি গ্যামেটের মধ্যে মিলন। তারা যদি দুটো ভিন্ন ধর্মী সমান না এমন দুইটা গ্যামেটের মধ্যে মিলন হয় তাহলে কি? এন ভিন্ন আলাদা, না আইসো সমান, গ্যামাস মানে গ্যামিট। ওকে, আর এদের দেখো একটা কথা লেখা আছে, স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট। কি জননাঙ্গ বিশিষ্ট? আর্কিগোনিয়াম বিশিষ্ট। আর্কিগোনিয়াম মানে কি? মনে রাখবা, আর্কিও মানে প্রাচীন, আর্কিও মানে হচ্ছে প্রাচীন। তার মানে এই আর্কিগোনিয়ামটা হচ্ছে অনুন্নত। আর্কিগোনিয়ামটা কি? প্রাচীন মানে কি? অনুন্নত না? দেখো, যে সকল উদ্ভিদে গর্ভাশয় নাই, ফুল নাই, যে সকল উদ্ভিদে গর্ভাশয় নাই, ফুল নাই, ওদেরও কিন্তু অনুন্নত জননাঙ্গ থাকে। ওই আর্কি মানেই হচ্ছে, আর্কি মানেই অনুন্নত, ওই বা প্রাচীন, ওই অনুন্নত জননাঙ্গকে বলা হয় হচ্ছে তোমার আর্কিগোনিয়াম। আর যাদের ফুল আছে তাদের তো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো আছে, ওরা উন্নত জননাঙ্গ। তাহলে গর্ভাশয় হচ্ছে উন্নত স্ত্রী জননাঙ্গ, আর আর্কিগোনিয়াম হচ্ছে অনুন্নত স্ত্রী জননাঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, এর অবশ্যই সপুষ্পক, আবার অপুষ্পকও হতে পারে। সকল উন্নত সবুজ উদ্ভিদ প্লান্টির বিভাগগুলো কি কি আছে এটা তোমরা বড় হলে শিখবে, এখন তো শিখে রাখো। মজবর্গীয় উদ্ভিদ হয়। মজবর্গীয় মানে কারা? যেমন ধরো কথার কথা, মজবর্গীয় মানে ব্রায়োফাইটা, বড় হলে শিখবা। ফানবর্গীয় কি? তোমরা ঢেকি শাকের নাম শুনছো? ঢেকি শাক হচ্ছে একটা ফানবর্গীয় উদ্ভিদ। ঢেকি শাক। শ্যাওলা, এই দেখো মজবর্গীয় উদ্ভিদ হচ্ছে, আমি একটু শিখাই দিই তোমাদের। শ্যাওলা, শ্যাওলা হচ্ছে মজবর্গীয়। তোমরা ঢেকি শাক খাইছো না? ঢেকি শাক, এই ঢেকি শাক হচ্ছে ফার্নবর্গীয়। ঠিক আছে? এবার দেখো নগ্নবীজি। নগ্নবীজি মানে যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে, যেমন সাইকাস, তোমরা বড় হলে শিখবা। সাইকাস হচ্ছে নগ্নজীবী, নগ্নজীবী না রে, সরি, নগ্নবীজি। আর আবৃতবীজি কারা? আবৃতবীজি হচ্ছে তো সকলে, যে আম, জাম, লিচু, কাঁঠাল সবই আবৃতবীজি। তাহলে আশা করছি তোমরা আজকে ক্লাসের মাধ্যমে প্লান্টি রাজ্য সম্পর্কে একটা ডিটেলস ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে আমরা অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই ক্লাসে আমরা এমন একটা রাজ্য নিয়ে আলোচনা করব যে রাজ্য সম্পর্কে তোমাকে কিচ্ছু শেখাতে হবে না, কারণ
অ্যানিমোলিয়া বা অ্যানিমেলিয়া, আমরা কিন্তু অ্যানিমাল। সো আমরা যেহেতু অ্যানিমাল, সো আমরা প্রাণীদের সম্পর্কে জানি। এটা যেহেতু সুগঠিত নিউক্লিয়াস থাকবে, কারণ এটা ইউক্যারিওটা, সো এটা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী। বা আমরা মানুষের কথা চিন্তা করো, আমরা এককোষী না বহুকোষী? বহুকোষী। 100 ট্রিলিয়ন কোষ থাকে একজন মানুষের দেহে। এদের থেকে কোনো জড় কোষ প্রাচীর থাকবে? উত্তর হচ্ছে না। আমাদের কোষ ঝিল্লি দিয়ে প্রাণী কোষ শুরু হয়, তো কোনো জড় কোষ প্রাচীর থাকবে না, কোনো প্লাস্টিড থাকবে না, কোনো কোষ গহ্বর থাকবে না। এই জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর, এটা উদ্ভিদের বৈশিষ্ট্য, সেগুলো প্রাণীদের অবশ্যই থাকবে না। খেয়াল করে দেখো, যেহেতু এদের প্লাস্টিড নাই, যেহেতু এদের প্লাস্টিড আল্লাহর রহমতে নাই, সেহেতু আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্টও নাই। যেহেতু আমাদের প্লাস্টিড নাই, সেহেতু আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্টও নাই। যেহেতু আমাদের ক্লোরোপ্লাস্ট নাই, সেহেতু আমাদের কিন্তু ক্লোরোফিলও কিন্তু নাই। আর যেহেতু আমাদের ক্লোরোফিল নাই, সেহেতু আমরা কিন্তু কি সংশ্লেষণ করতে পারবো না? আমরা কিন্তু সালোক সংশ্লেষণ আল্লাহর রহমতে করতে পারবো না। তাহলে যেহেতু আমরা সালোক সংশ্লেষণ করতে পারবো না, অর্থাৎ আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবো না, এই জন্য কিন্তু আমরা খাদ্য গ্রহণের জন্য অন্যের উপর নির্ভরশীল। এই জন্য প্রাণীরা কিন্তু পরভোজী। কেন পরভোজী? কারণ তাদের প্লাস্টিড নাই। যেহেতু আমাদের প্লাস্টিড নাই, এই জন্য আমরা কিন্তু অন্যের উপর নির্ভর করে খাওয়া দাওয়া করি, তাই না? অন্যের উপর নির্ভর করে বলতে উদ্ভিদের উপর, অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে আমরা খাওয়া দাওয়া করি। আমরা হচ্ছে পরভোজী, এবং আমরা কিন্তু খাবার গিলে গিলে খাই। তো আমরা খাদ্য কি করি? আমরা খাদ্য গলাৎকরণ করি। তো খাদ্য গিলে খাই, গলাৎকরণ করি। আমরা অন্যের উপর নির্ভরশীল খাবারের উপর, জন্য আমরা পরভোজী। আমাদের উন্নত টিস্যু, আমাদের জটিল টিস্যুতন্ত্র রয়েছে। আমাদের কি রয়েছে দেখো, আমাদের জটিল টিস্যুতন্ত্র রয়েছে, অনেক কমপ্লিকেটেড টিস্যুতন্ত্র রয়েছে। আমাদের নিউক্লিয়াস আছে। আমরা এককোষী না বহুকোষী? অবশ্যই আমরা বহুকোষী। উদ্ভিদের মতো কি আমাদের কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর থাকবে? উত্তর হচ্ছে থাকবে না। এখন একটা কথা হতে পারে, ভাইয়া এই যে হেটারোট্রফিক মানে কি? তোমরা যেটা বুঝবা না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কে রয়েছে? তোমরা যেটা বুঝবা না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি রয়েছি। দেখো হেটারোট্রফিক, মনে রাখবা হেটারো মানে হচ্ছে ভিন্ন। হেটারো মানে কি বলো? হেটারো মানে হচ্ছে ভিন্ন। কেমনে বুঝবা ভাই হেটারো মানে ভিন্ন? যেমন তোমরা সবাই কিন্তু হেটারোসেক্সুয়াল। হেটারোসেক্সুয়াল মানে কি? তুমি যদি পুরুষ হও তুমি মহিলাকে বিয়ে করবা, তুমি যদি মহিলা হও তুমি পুরুষকে বিয়ে করবা, তাহলে তুমি হেটারোসেক্সুয়াল। হেটারো মানে ভিন্ন, তাই না? এই যে ট্রফ, এই ট্রফ মানে হচ্ছে পুষ্টি বা খাদ্য। এই ট্রফ মানে হচ্ছে পুষ্টি বা খাদ্য। এই ট্রফ মানে পুষ্টি বা খাদ্য। তাহলে আমরা পুষ্টি বা খাদ্যের জন্য ভিন্ন কারোর উপর নির্ভর করছি, দ্যাট মিনস আমরা পরভোজী। এটাই হেটারোট্রফ। এরা কি ট্রফিক? হেটারোট্রফিক। অন্যদিকে প্লান্টি, ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছিল, তাই না? আমরা লিখে দিই, অন্যদিকে প্লান্টি যারা ছিল, ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছিল না, এজন্য ওরা হচ্ছে অটোট্রফ। অটোট্রফ, অটো মানে কি? নিজ, ট্রফ মানে খাদ্য। ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মানুষ কি? আমরা হেটারোট্রফ। আমরা অবশ্যই কোন জননের মাধ্যমে আমাদের বংশবৃদ্ধি করি? অবশ্যই যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কি বলা লাগে? এবং আমরা সবাই জানি যে আমাদের যে দেহকোষ থাকে, পুরুষের দেহকোষ, এই যে কই গেল, পুরুষের দেহকোষ এবং স্ত্রীদের যে দেহকোষ, সবই কিন্তু থাকে ডিপ্লয়েড। ধরো কথার কথা, এটা হচ্ছে একটা পুরুষ, আর ধরো এটা হচ্ছে একটা স্ত্রী, যেখানে আমরা চুল দিয়ে দিলাম, এটা স্ত্রী। তো পুরুষের যে দেহকোষ, এই দেহকোষ কিন্তু হয় 2n, স্ত্রীদের দেহকোষও কিন্তু হয় 2n। পরবর্তীতে 2n থেকে হয়ে যায় n। আমরা জানি এটা হয় মিওসিসের মাধ্যমে। মিওসিস মানে কি? হ্রাসমূলক। তো এখান থেকে 2n থেকে কি হয়ে যায়? n হয়ে যায় না? 2n মানে ডিপ্লো মানে 2, তাহলে ডিপ্লয়েড, আর হ্যাপ্লো মানে 1, তাহলে হ্যাপ্লয়েড মানে n। তাহলে কি বলছে খেয়াল করো, যে পরিণত ডিপ্লয়েড পুরুষ থেকে এবং ডিপ্লয়েড স্ত্রী থেকে আমরা হ্যাপ্লয়েড গ্যামিট পাই না? গ্যামিট মানে কি? এই যে ছেলেদের যেটা হইছে n, এটা শুক্রাণু, মেয়েদের যেটা হইছে n, এটা ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমরা গ্যামিট বলি না? গ্যামিট মানে বরকনে, একটু আগের ক্লাসে আমরা বলছি না? তো খুবই নর্মাল কথাবার্তা। এবং আমাদের ভ্রূণ বিকাশকালীন সময়ে কিন্তু ভ্রূণীয় বিভিন্ন স্তর তৈরি হয়। আমাদের ভ্রূণের এমব্রায়োলজি যখন তোমরা শুনছো, ভ্রূণ বিদ্যা, ভ্রূণের সকল স্তর আমাদের কিন্তু তৈরি হয় ভ্রূণের বিভিন্ন সময়ে। এবং প্রোটোজোয়া ব্যতীত, প্রোটোজোয়া মানে কি? যারা আদিকোষী, ওরা ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী যারা, প্রোটো মানে আগে, হ্যাঁ, প্রোটো মানে পূর্বের, জোয়া মানে কিন্তু জীব। সো আদিকোষী জীব যে সকল রয়েছে বা আদিকোষী প্রাণী ধরো যারা রয়েছে, তারা বাদে সকল জীব মানে উদ্ভিদ কিন্তু বলা যাবে না এখানে, ঠিক আছে? তো আদিকোষী যে প্রাণীগুলো রয়েছে তারা বাদে সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। যে অ্যানিমেলিয়া তোমাদের পড়ায় দেওয়ার দরকারই নাই, কারণ তোমরা সবাই অ্যানিমাল, আমরা সবাই অ্যানিমাল, আমরা সবাই প্রাণী, আমরা সবাই এগুলো বুঝি। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি কোনো প্রশ্ন তোমাদের মনের গহীনে কোথাও থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে সেই মনের সকল প্রশ্ন তোমরা লিখে দিবা, আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে আলোচনা করব। তোমরা একটা কথা মনে রাখবা, যে শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এটা তোমাদেরকে একটু জানিয়ে দেই। সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপে, দেখো শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়।
তাহলে ধরে নাও এটা শ্রেণীবিন্যাসের একটা ধাপ, 2 নাম্বারটা শ্রেণীবিন্যাসের আরেকটা ধাপ। তো শ্রেণীবিন্যাসের এই ধাপের সাথে পরবর্তী ধাপে কিছু বৈশিষ্ট্য যোগ হয়, তার পরবর্তী ধাপে আরো বেশি বৈশিষ্ট্য যোগ হয়, তার পরবর্তী ধাপে আরো বেশি বৈশিষ্ট্য কিন্তু যোগ হয়। তাহলে এই লাইনটা কি দেখো, খেয়াল করে দেখো, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন বৈশিষ্ট্য কিন্তু যোগ হয়। অর্থাৎ যত উপরের দিকে ধাপ হবে তার বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু তত কম হবে। কারণ কি, উপরের ধাপের বৈশিষ্ট্য যা, নিচের ধাপে তার থেকে বৈশিষ্ট্য বেশি যোগ হয়েছে, তারপরের ধাপের বৈশিষ্ট্য আরো বেশি আরো যোগ হয়েছে, তাই না? তাহলে যত উপরের দিকের ধাপ হবে, তার মানে যত উপরের ধাপ হবে, এই উপরের ধাপের কিন্তু বৈশিষ্ট্য তত কম হবে, বৈশিষ্ট্য তত কি হবে, কম হবে। তাহলে যত উপরের ধাপ তার বৈশিষ্ট্য তত কম। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই ধাপে জীবের সংখ্যা বেশি। তাহলে বৈশিষ্ট্য তত কম কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। তার লাইনটা কি দাঁড়ালো, যত উপরের ধাপ হবে, আমরা জানি একটা ধাপের উপরের ধাপের সাথে নিচের যে ধাপটা যখন হয় তখন উপরের ধাপের বৈশিষ্ট্যের সাথে নিচের ধাপের কিছু বৈশিষ্ট্য অ্যাড হয়, তো এটা বেশি, আরো এই ধাপে আরো বৈশিষ্ট্য অ্যাড হয়। তো যত নিচের দিকে ধাপ হবে তত বৈশিষ্ট্য সংখ্যা বেশি, আর যত উপরের দিকে ধাপ হবে তত কিন্তু বৈশিষ্ট্য সংখ্যা কম। আর যেখানে বৈশিষ্ট্যের সংখ্যা কম অর্থাৎ উপরের দিকের ধাপ, সেখানে কিন্তু জীবের সংখ্যা বেশি। আর যেখানে বৈশিষ্ট্যের সংখ্যা অনেক, সেখানে কিন্তু জীবের সংখ্যা কম। লাইনটা দেখো, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম, উপরের দিকে যেহেতু কম বৈশিষ্ট্য থাকবে, নিচের দিকে গেলে যোগ হতে হতে অনেক বেশি বৈশিষ্ট্য হবে, কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কিন্তু তত বেশি। তাইলে বলতো, যত নিচের দিকের ধাপ, যত নিচের দিকের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু তত বেশি, বাট তার অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কিন্তু তত কম। লাইনটা মনে থাকবে? তাহলে উপরের দিকের ধাপ হলে তার বৈশিষ্ট্য কম বাট জীব বেশি। তাহলে আমি ধরো নিলাম, ধরো উপরের দিকের ধাপ, এটা হচ্ছে উপরে, তার উপরে হলে কি বৈশিষ্ট্য যেহেতু যোগ হতে হতে নিচে বাড়ে, তাহলে তার বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে কম বাট তার জীব কিন্তু হচ্ছে বেশি। আর যত নিচের ধাপ হবে তার বৈশিষ্ট্য যোগ হতে হতে তার বৈশিষ্ট্য কিন্তু কি হয়ে যাবে বলো, বেশি, আর জীব কিন্তু তত কি হবে বলো, কম। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই শ্রেণীবিন্যাসের টোটাল আন্তর্জাতিক কোড রয়েছে 7টি ধাপ, মানে শ্রেণীবিন্যাসের টোটাল কয়টা ধাপ রয়েছে, 7টা ধাপ রয়েছে। এই শ্রেণীবিন্যাসের 7টা ধাপকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি। শ্রেণীবিন্যাসের 7টা ধাপকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি। কি টেকনিক ব্যবহার করতে পারি? আমরা যে টেকনিক ব্যবহার করতে পারি সেই টেকনিকটা হচ্ছে এমন যে কেপি, এরপর দিবা কফ, কেপি কফ জিএস। তাহলে কি মনে রাখবো, কেপি কফ জিএস। কয়েকবার আমার সাথে বলো, কেপি কফ জিএস, কেপি কফ জিএস, কেপি কফ জিএস। তাহলে শ্রেণীবিন্যাসের যে 7টি বৈশিষ্ট্য ধাপ রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই 7টা ধাপকে মনে রাখার জন্য আমরা ব্যবহার করব কেপি কফ জিএস। একবার বলে দিই, কেপি কফ জিএস। দেখো কে দিয়ে কি, কে দিয়ে হচ্ছে কিংডম, এই কে দিয়ে কি, কিংডম, কিংডম মানে কি রাজ্য। কিংডমের পরে কি আছে দেখো, ফাইলাম, পিতে ফাইলাম, ফাইলাম মানে কি, পতে ফাইলাম, পতে পর্ব। সিতে হচ্ছে এরপরে আছে দেখো ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী, তুমি কোন ক্লাসে পড়ো, কোন শ্রেণীতে পড়ো। ও দিয়ে দেখো এরপরে আছে হচ্ছে অর্ডার, অর্ডার মানে কি বর্গ। এফ দিয়ে দেখো আছে ফ্যামিলি, ফ্যামিলি মানে কি গোত্র। জি দিয়ে আছে হচ্ছে জেনাস, জেনাস মানে গণ, আর স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের এই যে 7টা ধাপ, এটা মনে রাখার টেকনিক কি, কেপি কফ জিএস, কেপি কফ জিএস। কি জিএস? কেপি কফ জিএস, কিংডম, ফাইলম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে স্পেসিস মানে কি বলো, প্রজাতি। এবং মনে রাখবা শ্রেণীবিন্যাসের মৌলিক একক, শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটা, এই যে প্রজাতি, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক, শ্রেণীবিন্যাসের মৌলিক একক। আরেকটা কথা মনে রাখবা, এই যে দেখো উপরের যে ধাপগুলা সেগুলা হচ্ছে একটা সেট, আর নিচের যে ধাপগুলা সেটা হচ্ছে একটা উপসেট। খেয়াল করো তো, বড় শহর, শহরের সাইডে ছোট ছোট শহর, এটাকে আমরা কি বলি, উপশহর, তাই না? তাহলে উপরের ধাপগুলাকে আমরা বলবো সেট এবং তারপরের ধাপকে বলবো উপসেট। ধরে নিলাম এই কিংডম, এটা হচ্ছে একটা সেট। তাহলে কিংডম যদি একটা সেট হয়, তাহলে কিংডমের উপসেট কোনটা, ফাইলাম। এই কিংডমের উপসেট কোনটা, ফাইলাম, তাই না? আবার ধরো আমি ফাইলামকে যদি ধরে নিই একটা সেট, তাহলে এর উপসেট কোনটা হবে, শ্রেণী। কথা বুঝতে পারছো? তার মানে কি, উপরেরটা হচ্ছে সেট, তারপরেরটা হচ্ছে উপসেট। আবার আমি যদি ওই পর্বটাকে আমি একটা সেট ধরি, তাহলে শ্রেণী হচ্ছে তার উপসেট। বুঝতে পারছো আমার কথা? এই লাইনটা দেখো বলা আছে, উপরের ধাপ যেমন বড় সেটা হচ্ছে একটা সেট, আর নিচের ধাপ হচ্ছে একটা উপসেট। তাহলে রাজ্যের উপসেট হচ্ছে কি, পর্ব, আবার পর্বের উপসেট কি, শ্রেণী। এভাবে করে এটা চলতে থাকবে। সো আশা করতেছি তোমরা সবাই শ্রেণীবিন্যাসের ধাপ সম্পর্কে ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে আমরা মানুষের যে শ্রেণীবিন্যাস সেটা নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমরা এই ক্লাসের মাধ্যমে মানুষের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব।
তো তোমাদের কিন্তু আমি আগের ক্লাসে শিখিয়েছি যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। যে 7টি ধাপ মনে রাখার একটা টেকনিকও দিয়েছিলাম, সেই টেকনিকটা হচ্ছে কেপি, কফ, জিএস। তো আমরা জানি শ্রেণীবিন্যাসের যে 7টি ধাপ রয়েছে, 7টি ধাপ, সেই 7টি ধাপ মনে রাখার টেকনিক ছিল হচ্ছে কেপি, কফ, জিএস। সো কে দিয়ে কি আমরা সবাই জানি, কেতে হচ্ছে কিংডম, কিংডম কিংডম মানে রাজ্য। পিতে হচ্ছে ফাইলাম, ফাইলাম মানে পর্ব। সিতে হচ্ছে ক্লাস, ক্লাস মানে শ্রেণী। এবার ওতে হচ্ছে অর্ডার, অর্ডার মানে হচ্ছে বর্গ। এবং কেপিক অফ জিএস এর বাকি যেগুলো আছে আর কি, তার এফতে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি মানে গোত্র। জিতে হচ্ছে জেনাস, জেনাস মানে গণ। আর এসতে হচ্ছে স্পেসিস, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। তাহলে এই নামগুলা কিন্তু আমরা আগেই শিখছিলাম যে শ্রেণীবিন্যাসের যে 7টি ধাপ রয়েছে, সেই 7টি ধাপের নাম মনে রাখার টেকনিক ছিল কেপিক অফ জিএস। তো মানুষের প্রত্যেকটা কেপিক অফ জিএস এর যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ কিংডম, ফাইলম, ফাইলাম যেগুলো রয়েছে, সেগুলো কেন এরকম নামকরণ হয়েছে বা মূল কি কি বৈশিষ্ট্যের কারণে এইটার অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আমাদেরকে আসলে এখন শিখতে হবে। তো খেয়াল করে দেখো, মানুষের কিংডম কোনটা? তো এটা আমরা যখন পঞ্চরাজ্য পড়েছি তখন আমরা দেখেছি যে 5টা রাজ্য আছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তাই না? তো মানুষ যেহেতু প্রাণীর মধ্যে পড়ে, তো এই জন্য কিন্তু আমাদের কিংডমটা হচ্ছে অ্যানিমেলিয়া। এটা মুখস্থ করার কিছুই নেই, যেহেতু মানুষও এক ধরনের অ্যানিমাল, সো এটা অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত হবে। এর কারণ কি? কারণটা হচ্ছে আমরা অ্যানিমেলিয়ায় পড়েছিলাম আমরা সুকেন্দ্রিক অর্থাৎ ইউক্যারিওটা, যাদের প্রকৃত নিউক্লিয়াস রয়েছে এবং যাদের দেহ হচ্ছে বহুকোষী, এবং আমরা কিন্তু আমাদের খাদ্য গ্রহণের জন্য অপর কিছুর উপর নির্ভর করি, যার কারণে আমরা হচ্ছে হেটারোট্রফ অর্থাৎ পরভোজী, এবং আমাদের কিন্তু জটিল টিস্যুতন্ত্র রয়েছে। উদ্ভিদের মধ্যে আর মানুষের মধ্যে অর্থাৎ প্রাণীর মধ্যে প্রধান যে পার্থক্যটা ছিল টিস্যুর ক্ষেত্রে, তোমরা সবাই জানো যে উদ্ভিদের উন্নত টিস্যুতন্ত্র রয়েছে, আর মানুষের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র রয়েছে। যত বেশি জটিল হবে টিস্যুতন্ত্র, তত বেশি উন্নত কিন্তু সেটা হবে। আচ্ছা, এরপর আসে মানুষের ফাইলাম কোনটা? মানুষের ফাইলাম হচ্ছে কর্ডাটা। খেয়াল করো, এই কর্ডাটা কথাটা আসছে কর্ড থেকে, কর্ড। এই কর্ড মানে কিন্তু হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, এই কর্ড কি জিনিস? এই কর্ড দ্বারা কিন্তু মেরুদণ্ড বোঝাইছে। আর বলছিলাম না আটা মানে আছে, তাহলে খেয়াল করে দেখো, এদের জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড বলতে কি বোঝাচ্ছে? যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে কর্ড দ্বারা আলটিমেটলি এখানে মেরুদণ্ডকে কিন্তু বোঝাচ্ছে। আমাদের ক্লাসের নাম দেখো মাম্মালিয়া। তো মাম্মালিয়া কেন? কারণ আমরা এটা মনে রাখতাম এইভাবে যে মাম্মা বলে কাকে ডাকি, মাকে মাম্মা বলে ডাকি না? তো মায়ের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মায়ের বুকের দুধ খাই। সো ম্যামালিয়া যারা আছে তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এবং আমাদের কিন্তু দেখো লোম বা চুল আছে। তাহলে আমাদের ক্লাস মাম্মালিয়া। কেন ম্যামালিয়া? কারণটা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় প্রত্যেকটা মা, এবং আমাদের চুল রয়েছে, এই জন্য মাম্মালিয়া। আচ্ছা, আমাদের বর্গ কোনটা, অর্ডার কোনটা? আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। দেখো প্রাইমেট কথাটা প্রাইম থেকে আসছে, প্রাইম। আমরা বলি না তোর জীবনের প্রাইম সময় যাচ্ছে, প্রাইম মানে হচ্ছে প্রধান, প্রাইম মানে আমরা একটু প্রাইম শ্রেণী বোঝাই, ভালো কোনো কিছুকে বোঝাই, তাই না? তো আমাদের মানুষের সবকিছু কিন্তু অনেক প্রাইম হয়। প্রাইম হয় মানে কি? খেয়াল করে দেখো, আমাদের কিন্তু ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত, কারণ আমরা চোখ দিয়ে অনেক সুন্দর দেখতে পারি। তারপর দেখো আমরা কিন্তু আঁকড়ে ধরতে পারি যে কোনো কিছুকে। তাহলে যে কোনো কিছুকে আঁকড়ে ধরার উপযোগী হাত আমাদের রয়েছে। আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত, সো আমরা অনেক প্রাইম। তো এখান দিয়ে মনে রাখবা আমাদের বর্গের নাম হচ্ছে প্রাইমেট। তাহলে বলো আমাদের বর্গের নাম কি মনে রাখবা? আমাদের বর্গের নাম মনে রাখবা হচ্ছে প্রাইমেট। নেক্সটে আসো, নেক্সটে কি? নেক্সট হচ্ছে গোত্র। তো গোত্র কোনটা? আমাদের হোমিনিডি। কি নিডি? হোমিনিডি। তোমরা সবাই মনে রাখবা যে হোমিনিডির যে হোমি, এই কথাটা হোমো থেকে আসছে। এই কথাটা কি থেকে আসছে? হোমো। দেখো হোমো মানে কিন্তু একই। হোম মানে কি বলো? হোম মানে হচ্ছে একই। যদিও এটা কোনোভাবেই আমাদের ধর্ম, যে কোনো ধর্ম, ইসলাম ধর্ম বলো বা অন্য কোনো ধর্ম যারা ধর্মাবলম্বী আছো, এগুলা বিলিভ করা কোনোভাবেই উচিত হবে না। তারপর দেখো বিলিভ করা কোনটা? যে ওইটা থেকে মানুষের সৃষ্টি হয়েছে না, কখনোই কিন্তু এগুলা থেকে মানুষের সৃষ্টি হয় নাই। হ্যাঁ, কি আছে? এই শিম্পাঞ্জি, গরিলা, বানর, এগুলোর সাথে সাদৃশ্য আছে। সাদৃশ্য মানে কি? মিল আছে, তারা একই রকম বৈশিষ্ট্য, অনেকগুলোর ক্ষেত্রে একই রকম বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জন্য তারা কিন্তু সাদৃশ্য রয়েছে। তার মানে এই না যে ওইটা থেকে কিন্তু মানুষের সৃষ্টি হয়েছে, পরে থেকে প্রাণীদের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এগুলা কিন্তু কখনোই বিশ্বাস করবা না। এরপরে আসো গণ কি? গণ হচ্ছে হোমো। হোমো কেন? কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়,
ওই হিসাব করলে, এবং আমরা খাড়া ভাবে দু পায়ে হাঁটতে পারি, যার কারণে কিন্তু আমাদের গণকে বলা হচ্ছে হোমো। তো পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তোমাকে মানুষের শ্রেণীবিন্যাসে ওই কেপিক অফ জিএস এর অর্থাৎ কিংডম, ফাইলাম এগুলো লিখে কেন ওইটা বা বৈশিষ্ট্য কি ওইটা তোমাকে লিখতে হবে। আর প্রজাতির ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে হোমোসেপিয়েন্স কেন, কারণ আমরা হচ্ছে মানুষ হচ্ছে চওড়া, খাড়া কপাল থাকে, খুলির হাড় থাকে, এবং হচ্ছে আলটিমেটলি আমাদের কি বলে খুলির যে হাড় সেইটা অন্য প্রজাতির তুলনায় পাতলা, এবং বুদ্ধিবৃত্তিক ভাবে কিন্তু আমরা উন্নত, এগুলোর কারণে হচ্ছে আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্স। তো এই জিনিসগুলো আমাদের সবাইকে একটু মনে রাখতে হবে ইনশাল্লাহ। তো কিংডম অ্যানিমেলিয়া কেন, কারণ আমরা সুকেন্দ্রিক, আমাদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাইলাম, ফাইলাম কি আমাদের কর্ডাটা, কারণ আমাদের নটোকর্ড থাকে যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাই না? এরপরে আমাদের ক্লাস কি, আমাদের ক্লাস বা শ্রেণী কোনটা বলো? আমাদের ক্লাস বা শ্রেণী হচ্ছে তোমার, আমাদের ক্লাস বা শ্রেণী কোনটা? আমাদের ক্লাস বা শ্রেণী হচ্ছে তোমার, চলো আমরা দেখে নেই, আমাদের ক্লাস বা শ্রেণী হচ্ছে তোমার মাম্মালিয়া। কেন মাম্মালিয়া? কারণটা হচ্ছে আমাদের মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আমাদের বর্গ কোনটা? বর্গ হচ্ছে প্রাইমেট, কারণ আমাদের দৃষ্টি শক্তি ঘ্রাণ শক্তি অপেক্ষা বেশি উন্নত, এবং আমাদের আঁকড়ে ধরার কিন্তু উপযুক্ত হাত রয়েছে, তাই না? এরপর দেখো কি আছে, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে, চলে যাই, এরপরে আছে হচ্ছে আমাদের গোত্র হচ্ছে তোমার হোমিনিডি, হোমো মানে একই, সো শিম্পাঞ্জি, গরিলা, বানরের সাথে সাদৃশ্য রয়েছে। আর আমাদের গণ হচ্ছে হোমো, আর স্পেসিস হচ্ছে হোমোসেপিয়েন্স। তো এইটাই হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। পরীক্ষার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু প্রায়ই এটা এসে থাকে। তোমরা ভালো করে এটা পড়বা, ইনশাল্লাহ তোমরা এটা কমন পাবা। এই ক্লাসের মাধ্যমে আমরা গল্পে গল্পে দ্বিপদ নামকরণ নীতি সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করব। সো দ্বিপদ নামকরণ নীতি তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো, এখানে দুইটা পদ থাকবে। তো দেখো দ্বিপদ নামকরণ নীতি, দ্বি অর্থ হচ্ছে দুই, এবং পদ মানে হচ্ছে অংশ। পদ মানে কি বলো? অংশ। সো দ্বিপদ নামকরণ নীতি অনুসারে কয়টা অংশ থাকবে বলো? দুইটা অংশ কিন্তু থাকবে। সো দুইটা আলাদা অংশ থাকবে, যার প্রথমটা হবে হচ্ছে গণের নাম, এবং তার দ্বিতীয়টার নাম হবে হচ্ছে প্রজাতির নাম। যেমন ধরো কথার কথা রুই মাছ, এই রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। সো ল্যাবিও রোহিতা, বলো রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? ল্যাবিও রোহিতা। এই ক্ষেত্রে এই যে ল্যাবিও প্রথমটা, এটা হচ্ছে গণের নাম, এবং রোহিতা এটা হচ্ছে প্রজাতির নাম। সো এটাই কিন্তু আলটিমেটলি বলা হয়েছে। সো এখানে যেমন বলছে গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলেনাম টিউবারোসাম। তো সোলেনামটা হচ্ছে গণের নাম, এবং টিউবারোসামটা হচ্ছে প্রজাতির নাম। এবং এই ধরনের নামকরণ নীতির পদ্ধতিটাকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে কি? বাই মানে হচ্ছে দুই, নোমিয়াল মানে হচ্ছে নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণ নীতি কিন্তু বোঝানো হয়েছে। দ্বিপদ নামকরণ নীতির একটাই উদ্দেশ্য, যে বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা আলাদা ভাবে সঠিকভাবে জানা। তাহলে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা আলাদা নামে সঠিকভাবে জানাটাই হচ্ছে দ্বিপদ নামকরণ নীতির কিন্তু উদ্দেশ্য। তো এই ক্ষেত্রে উদ্ভিদের যে নাম রয়েছে সেটা কাদের কর্তৃক, কাদের নিয়ম অনুসারে হতে হবে? সেটা হচ্ছে আইসিবিএন। দেখো আইসিবিএন মানে কি? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, সিতে হচ্ছে কোড, বিতে হচ্ছে বোটানিক্যাল, এনতে হচ্ছে নোমেনক্লেচার। তাহলে আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে বলতো জুওলজির ক্ষেত্রে এটা কার নিয়ম অনুসারে হইতে হবে? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেড কর্তৃক স্বীকৃত হতে হবে। তাহলে অবশ্যই এই যে দ্বিপদ নামকরণ নীতি যদি উদ্ভিদ জগতের ক্ষেত্রে হয়, তাহলে সেটা আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত হতে হবে। আর যদি সেটা প্রাণীর জগতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত কিন্তু হতে হবে। এবং সারা পৃথিবীতে এটা একই নামে হয়, কারণটা হচ্ছে এগুলা ল্যাটিন, এগুলা কিন্তু মূলত ল্যাটিন শব্দে হয় কোনো বৈজ্ঞানিক নাম, সারা পৃথিবীতে কিন্তু সেটা একই হয়। নেক্সট আমরা আসি, নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা মনে রাখবো যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে বিজ্ঞানী পালন করছিল তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাকে দ্বিপদ নামকরণ নীতির জনক বলা হয়, এবং তিনি আসলে দ্বিপদ নামকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা রাখছিল 1753 সালে তার নিজের লেখা বই স্পেসিস প্লান্টেরাম বইটির মাধ্যমে। কারণ কি? ওই স্পেসিস প্লান্টেরাম বইয়ে কিন্তু সে সর্বপ্রথম দ্বিপদ নামকরণ কিন্তু উল্লেখ করে। তাহলে বলো ক্যারোলাস লিনিয়াস 1753 সালে তার স্পেসিস প্লান্টেরাম বইয়ে সর্বপ্রথম দ্বিপদ নামকরণটা নীতি সম্পর্কে উল্লেখ করে, এবং তিনি গণ প্রজাতির সংজ্ঞা দেয়। এবং আমরা যে জানি শ্রেণী বর্গ গোত্র, এই ধাপগুলো কিন্তু তিনি ব্যবহার করে। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম কিন্তু আমাদের ফলো করতে হবে। সার্বজনীন কর্তৃক স্বীকৃত হওয়ার জন্য, সারা পৃথিবীতে স্বীকৃত হওয়ার জন্য একটা কমন ভাষায় কিন্তু এটা লিখতে হবে, সেটা হচ্ছে ল্যাটিন ভাষা। তাহলে ল্যাটিন ভাষায় আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে। তোমরা মনে রাখবা, সম্প্রতি একজন তরুণ প্রাণী বিজ্ঞানী, তার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার, তিনি একটি নতুন ব্যাঙ আবিষ্কার করছে, নতুন ব্যাঙের প্রজাতি আবিষ্কার করছে, এবং সেটা ঢাকায় আবিষ্কার হয়েছে। যেহেতু ঢাকায় আবিষ্কার হয়েছে, এই জন্য উনি যেটা করছে, একজন প্রফেসর ছিলেন, তার নাম হচ্ছে
জাকের হোসেন, সে কে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা। এই স্যার জাকের হোসেনের নাম অনুসারে, এবং ঢাকায় যেহেতু এটা প্রথম পাওয়া গিয়েছে, এই জন্য এটার নাম কিন্তু দিয়েছে জাকিরানা ঢাকা। জাকিরানা কেন দিছে? কারণ শিক্ষক জাকের হোসেনের নামের সাথে মিল রেখে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে জাকেরানা দিয়েছে, এবং ঢাকায় যেহেতু এটা আবিষ্কার করছে এই জন্য এটার নাম দিয়েছেন জাকেরানা ঢাকা। তাহলে জাকেরানা ঢাকা আবিষ্কার করছে কে? এই ব্যাংকটা, এই ব্যাঙের প্রজাতি আবিষ্কার করছে কিন্তু সাজিদ আলী হাওলাদার। আচ্ছা, নেক্সটে আসি। বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকবে? বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, সবাই জানেন। প্রথম অংশটি হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি। যেমন ধরেন এখানে লেভিও রোহিতা, রুই মাছের বৈজ্ঞানিক নাম, তো ল্যাবিও হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে প্রজাতি, এটা আমরা আগেই বলে দিয়েছি। এখন মনে রাখবেন যে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অবশ্যই অনন্য হতে হবে। আমরা অনেক সময় সবাইকে বলি না, তুমি অনন্য, তুমি ইউনিক, মানে কি? তুমি অন্য কারোর মতো না। তো বৈজ্ঞানিক নামকেও কিন্তু অবশ্যই একটা থেকে আরেকটা আলাদা হতে হবে, তো অনন্য বা ইউনিক হতে হবে, ঠিক আছে? আর আমরা লেখার ক্ষেত্রে সবাই জানি যে প্রথম যে নামটা আমরা দিব, ধরো কথার কথা আমরা লেভিও রোহিতাই লিখলাম, আমরা প্রথম যে নামটা দিব, গণের নামের প্রথম অক্ষর হতে হবে বড় হাতের অক্ষর, এবং তারপরে বাকি সব কিন্তু হতে হবে ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। ক্লিয়ার? সেটা দেখলাম আমরা যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর হতে হবে বড় অক্ষর, এবং বাকি অক্ষরগুলো হতে হবে হচ্ছে ছোট হাতের অক্ষর হতে হবে, এটা তোমরা সবাই জানো। এরপর খেয়াল করে দেখো তো যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় যখন তুমি লিখবা, মুদ্রণ করবা, তখন অবশ্যই ইটালিক অক্ষরের হতে হবে। বা তুমি হাতে লেখার সময় তো আর মুদ্রণ করতেছো না, তো তখন তোমাকে প্রতিটা লেখার নিচে, হাতে লেখার সময় প্রতিটা নামের নিচে আলাদা আলাদা ভাবে কিন্তু দাগ দিতে হবে। যেমন ধর ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা, তো অরাইজার নিচেও দাগ দিবা, সেটিভার নিচেও কিন্তু দাগ দিবা। এরপরে দেখো, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম যে বিজ্ঞানী যে নামটা দিয়েছিল সেই নামটাই কিন্তু হবে স্বাভাবিক। ধরো কথার কথা, আমি একজন বিজ্ঞানী, তুমি একজন বিজ্ঞানী, আরো একজন বিজ্ঞানী, সবাই মিলে একটা জিনিস আবিষ্কার করছে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়েছি। ধরো তুমি কথার কথা সবার আগে ওটা আবিষ্কার করছো, তো এই অগ্রাধিকার আইন অনুযায়ী তোমার নামটা কিন্তু গৃহীত হবে। এবং মনে রাখবা যে যেসব বিজ্ঞানী নামটা দিছে তাদের নাম সহ এবং সাল সহ কিন্তু দেওয়া যায়। যেমন ধরো কথার কথা হোমোসেপিয়েন্স, তো হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, এটা আবিষ্কার হচ্ছে লিনিয়াস, তাহলে লিনিয়াসের আমরা এল দিলাম, 1758 সালে করছে, এই জন্য সাল সহ আমরা তার নামের অক্ষরটা কিন্তু দিয়ে দিলাম। তো এই যে জিনিসগুলো তোমরা জানলা, এগুলো হচ্ছে দ্বিপদ নামকরণের কিছু নিয়ম নীতি। তো আশা করছি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিছু বৈজ্ঞানিক নাম কিভাবে মনে রাখতে হয় সেই জিনিসটা ইনশাল্লাহ শেখাবো। এখন তোমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কয়েকটা জীবের দ্বিপদ নামকরণ। এখন এই যে নামগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ক্ষেত্রে, এবং সেটা যে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাকে বলে বোঝানো যাবে না। দেখা যায় কেউ যদি এই অধ্যায়ের প্রথম দিকের শাখাগুলো মনে রাখতে পারে এবং এই বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারে, তাহলে দেখা যায় সে দুইটা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যায়। সো এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে কিছু নাম বেশ জটিল, মুখস্থই করতে হবে তোমাকে। যেহেতু এটা এমসিকিউতে আসে, খুব বেশি এটা লিখতে আসে না, সেই জন্য আমি তোমাদেরকে কিছু টেকনিক শিখাই দিব, যে টেকনিকের মাধ্যমে তোমরা কিন্তু আলটিমেটলি অপশন দেখেই চিনতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা এটা কার বৈজ্ঞানিক নাম। তো এতটুকু তোমাদেরকে বলি, যেগুলো কমন তোমরা পারবাই। সেটা ধরো ধান, সবাই জানে ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, এটা কিন্তু হচ্ছে আলাদা করে কষ্ট করে মুখস্থ করতে হয় না। যেমন ধরো কথার কথা মানুষ, সবাই কিন্তু জানে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, এটা কিন্তু তোমাকে আলাদা করে মুখস্থ করতে হয় না। তো এইটা তোমার মুখস্থ করার দরকারই নাই, তুমি এমনিই জানো ধান হচ্ছে অরাইজা স্যাটিভা এবং মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। এরপরে চলো আমরা কিভাবে বাকিগুলো মনে রাখবো। দেখো পুরাটা মুখস্থ করলেও হবে, না করলেও হবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে, তুমি অপশন দেখে কিন্তু চিনতে পারবা। ধরো কথার কথা আমি যদি তোমাদের আমের ক্ষেত্রে আসি, তাহলে আমকে আমরা কি বলি? আমকে আমরা বলি না ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো মানে হচ্ছে আম, তাদের বৈজ্ঞানিক নামে আছে ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো আমার পুরো নামটা মনে রাখার দরকার নাই, আমি যখন দেখবো যে ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গি দেখে আমরা ম্যাঙ্গো বুঝবো, তাহলে আমের বৈজ্ঞানিক নামে তুমি কি খুঁজে পাবা? ম্যাঙ্গো, ম্যাঙ্গি খুঁজে পাবা। তো আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ধরো কথার কথা এরপরে আমি তোমাদেরকে পড়ালাম শাপলা, তো মনে রাখবা শাপলা হচ্ছে আমার শালি। শাপলা তোমার কি? শাপলা তোমার শালি, তাহলে শাপলা তোমার কি বলো? শাপলা তোমার শালি, শাপলা তোমার শালি। তাহলে দেখো এর বৈজ্ঞানিক নামে দেখো লেখা আছে শালি, লাস্টে শালি, নিমফিয়া নৌশালি। আসলে নৌশালি তোমরা শালি বলবা, কোনো সমস্যা নাই, উচ্চারণের উপর তো মার্ক নাই। তো মনে রাখবা শাপলা তোমার শালি, তাহলে এর বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নৌশালি, নিমফিয়া নৌশালি, তাই না? নৌশালি, তো শাপলা দিয়ে মনে রাখবা শালি। এরপর ধরো জবা, খেয়াল করে দেখো তো জবা এটাকে, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। তোমরা কিন্তু সবাই এতটুকু জানো যে রোজা, এই রোজা কথাটা রোজ থেকে আসছে, তাই না? রোজ মানে তো হচ্ছে গোলাপ, তাহলে জবার বৈজ্ঞানিক নাম কেন হিবিস্কাস রোজা সিনেনসিস? এর কারণটা খুবই সহজ, এই জবাকে চায়নায় কিন্তু চায়না গোলাপ বলা হয়, তাহলে জবাকে বলা হয় চাইনা রোজ। চায়না রোজ কি রোজ? চায়না রোজ। তাহলে জবা কিন্তু চায়নায় ওকে কি বলে ডাকে? চায়না রোজ বা চায়না গোলাপ বলে ডাকে। চায়না থেকে নামটা আসছে সাইনেনসিস,
এবং যেহেতু রোজ বলে ডাকে ওকে, চায়না রোজ, এই জন্য রোজা সিনেনসিস। তাহলে সহজে মনে রাখতে পারবা এই জবাকে কি বলা হয়, চায়না রোজ। তাহলে চায়না রোজ থেকে মনে রাখবা রোজা সিনেনসিস, ওকে, হিবিস্কাস রোজা সিনেনসিস। এবার দেখো কলেরা জীবাণু, এটা তোমার মনে রাখার দরকারই নাই, কারণ কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নামে কলেরা কথাটা থাকবে। দেখো কি আছে, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা, তাহলে ওর নামের মধ্যে কলেরা কথাটা আছে না, তুমি এটা দেখেই চিনতে পারবা, খুবই ইজি। এরপর আসো ধরো আরশোলা, দেখো আরশোলা শুরু হয় কি দিয়ে, আ দিয়ে না, এই আ দিয়ে মনে রাখবে একটা দেশের নাম, খুবই জনপ্রিয় দেশ আমেরিকা। তাহলে আতে আরশোলা, দেখো আতে আরশোলা, আতে আমেরিকানা, তো পেরিপেলানটা আমেরিকানা, নাম দেখে বুঝতে পারবা, আতে আরশোলা, আতে আমেরিকানা, ক্লিয়ার। আচ্ছা এবার আসলে ধরো ইলিশ, ইলিশের বৈজ্ঞানিক নাম তুমি এমনিই মনে রাখতে পারবা। দেখো ইলিশ এর বৈজ্ঞানিক নামে ইলিশা থাকবে, তো তেনু আলোসা ইলিশা, ওর বৈজ্ঞানিক নামে দেখো ইলিশা কথাটাই আছে, তো তেনু আলোসা ইলিশা, ইলিশা দেখেই তুমি চিনতে পারবা। ঠিক তেমনি তুমি পারবা কিন্তু বাঘের বৈজ্ঞানিক নাম, রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার থেকে ওর বৈজ্ঞানিক নামে টাইগ্রিস থাকবে, তো দেখো প্যান্থেরা ট্রাইগ্রিস, প্যান্থেরা ট্রাইগ্রিস। হ্যাঁ সেম জিনিস যদি তোমার ইসের ক্ষেত্রে হতো, লায়নের ক্ষেত্রে হতো, তাহলে নাম হতো প্যান্থেরা লিও, সেমনি তুমি পাতা সিংহ। আচ্ছা এবার দেখো দোয়েল, মনে রাখবা দোয়েল কিন্তু হচ্ছে দেখবা পুলিশে যেমন কি করে, পুলিশে সব গু সাপ করে না, গু সাপ মানে কিন্তু নেগেটিভ কথা, গু মানে কিন্তু এখানে বোঝাচ্ছি গু না, হাগু না, গু মানে এখানে বোঝাচ্ছি হচ্ছে সব রকম সন্ত্রাস, সব রকম ধরো কথার কথা খারাপ খারাপ মানুষ, তাই না, তাদেরকে পরিষ্কার করে দেয় না, ঠিক তেমনি দোয়েলও কিন্তু আমাদের সকল কিছুকে পরিষ্কার করে দেয়। এটা মনে রাখবা, পুলিশকে বলা হয় কপ, দোয়েলের বৈজ্ঞানিক নাম দেখো কপ আছে, কপসিকাস সোলারিস, তো কপ আছে। তো মনে রাখবা দোয়েল হচ্ছে আমাদের, দোয়েল সাথে পুলিশের তুলনা করছি কেন, পুলিশ যেমন সব আবর্জনা সাফ করে দেয়, সব রকম সন্ত্রাসকে সাদাবাসকে সাফ করে দেয়, ঠিক দোয়েলও কিন্তু এটা করে দেয়, তাহলে দোয়েলের বৈজ্ঞানিক নামে কি থাকবে, কফ থাকবে। হ্যাঁ আচ্ছা এবার ধরো কোনো ব্যাং, কোনো ব্যাং দেখতে একটু কিসের মতো, কোনো ব্যাং দেখতে একটু দত্তের মতো না, তাহলে কোনো ব্যাং যেহেতু দেখে দত্তাকার, এই জন্য নাম মনে রাখবা দত্তা ফেইনাস, দত্তা ফেইনাস মেলনস্টিকটাস, ক্লিয়ার। আচ্ছা বাকি থাকলো কি, মৌমাছি, মনে রাখবা অ্যাপিস ইন্ডিকা, এটা এমনি মনে রাখবা, মৌমাছি কি অ্যাপিস ইন্ডিকা, পাট কর্কোরাস ক্যাপসুলারিস, আর কাঁঠাল আর্টোকার্পাস হেটেরোফাইলাস, এই দুটো একটু মুখস্থ করলা। তো বাকি সবকিছু কিন্তু তোমাকে মনে রাখার টেকনিক শিখিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো ধান সবাই পারবে অরাইজা সেটিভা, মানুষ সবাই পারবে হোমোসেপিয়ান্স, রয়্যাল বেঙ্গল টাইগারে টাইগিরস থাকবে, আমের ক্ষেত্রে ম্যাঙ্গো ম্যাঙ্গিফেরা থাকবে, শাপলা তোমার শালি, শাপলা তোমার শালি, ভিব্রিও কলেরায় কলেরা থাকবে। আচ্ছা জবায় চায়না রোজ, তাহলে রোজা সিনেনসিস। আচ্ছা আরশোলা আ দিয়ে আমেরিকানা, সো নামের মধ্যে আমেরিকানা থাকবে। আচ্ছা ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভাক্স, একটু মুখস্থ করে নিবা ওইটা। ইলিশের মধ্যে ইলিশা থাকবে, ইলিশা তো তেনুয়ালুসা ইলিশা। কোনো ব্যাং ব্যাং দত্ত, সো দত্ত ফেইনাস মেলানোস্টিকটাস। তো বাকি যেগুলো তোমরা দেখছোই, সো ম্যাক্সিমাম তোমাদেরকে মনে রাখার টেকনিক শিখিয়ে দিয়েছি, দেখবা অপশন দেখলেই তোমার আমার কথা ইনশাল্লাহ মনে পড়বে, তোমরা সহজে পারবা, বাকিগুলো একটু মুখস্থ করে নিবা কষ্ট করে। তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।